আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা এসএসসি 24 ব্যাচের রয়েছো, যারা এসএসসি 23 ব্যাচের রয়েছো, মানে হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে নিজের একটা আসন নিশ্চিত করতে যাচ্ছ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আই এডুকেশনের অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্সে। সো আজকে হচ্ছে সাধারণ জ্ঞান ক্লাস, আর স্বাভাবিকভাবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সাথে আজকের যে সাধারণ জ্ঞানের বস, আমরা জিকে বস বলি, আমাদের জোয়ার ভাই অলরেডি আছে, এবং আমাদের যে সাধারণ জ্ঞানের টিচার প্যানেল, এছাড়া তোমাদের ফাহাদ ভাইয়া এবং ইজাজ ভাইয়া আমাদের এই সাধারণ জ্ঞানের ক্লাসগুলো নিয়ে থাকে। তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, আমি তোমাদের সবাইকে বলবো তোমরা তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকে একটু জানিয়ে দাও। আর আমাদের এই কোর্সটা একেবারে সবার জন্য উন্মুক্ত। আমরা গত ক্লাসে ইংরেজি ক্লাস দিয়ে শুরু করেছিলাম, এরপরে বাংলা ক্লাস হয়েছে, আর আজকে হচ্ছে জিকে ক্লাস। আর জিকে ক্লাসের পরে সন্ধ্যা 7:15 তোমাদের সাথে আমি আবার হাজির হব ইংরেজি ক্লাস নিয়ে। সো তোমরা যারা এই মুহূর্তে এই সময়টাকে কাজে লাগাতে চাও এবং তোমরা যারা এগিয়ে থাকতে চাও, তোমরা যারা অ্যাডমিশনে 1 নাম্বার পেয়ে 10,000 শিক্ষার্থীকে পেছনে ফেলে এগিয়ে থাকতে চাও, তাদের জন্য এই ক্লাস। সো তোমরা যারা আমাদের ক্লাসগুলো রেগুলারলি করছো, তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছি ইনশাল্লাহ তোমরা প্রত্যেকের জায়গায় সর্বোচ্চটুকু পাবে। এবং এইখানে তোমাদেরকে বলে দিতে চাই, চ্যালেঞ্জ করে বলে দিতে চাই, আমরা তোমাদেরকে যেই পড়াটা গুছিয়ে দিচ্ছি তোমাদের বেসিকের জন্য, ফাউন্ডেশনের জন্য, জাস্ট এনাফ ফর ইউ, ঠিক আছে? আচ্ছা, সো আশা করি তোমরা প্রত্যেকে ক্লাসে চলে এসেছো, এবং বন্ধুদেরকে একটু জানিয়ে দাও। আর পিডিএফ পেতে, সাধারণ জ্ঞান পিডিএফ ছাড়া কোনো উপায় নেই। তোমাদের জোবায়ের ভাইয়া খুবই সুন্দরভাবে আজকে পিডিএফটা করেছে, এবং তোমাদের আজকের ক্লাস হতে যাচ্ছে তোমাদের লাইফের সেরা ক্লাস। সেটা মাথায় রেখে তোমরা বলেছিলাম তোমাদেরকে যে তোমরা যে কাজটা করবা, আমাদের এই ক্লাসগুলোর জন্য তোমরা আলাদা খাতা কলম নিয়ে বসে যাবা। আশা করি তোমাদের অ্যাডমিশন টেস্টে এই যে কোর্সটা তোমাদেরকে অনেক বেশি এগিয়ে রাখবে। স্বাভাবিকভাবে সবাই জানো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 1 নাম্বার যদি তুমি বেশি পাও, প্রায় 10,000 স্টুডেন্টকে তুমি পেছনে ফেলতে পারবা। সো পেছনে ফেলার জন্য একটাই কাজ, সেটা হচ্ছে এখন থেকে সময়ের মূল্যায়নটা তোমার করতে হবে। সো আমি বেশি সময় নিব না, একবার টোটালি চলে যাব আমাদের মেইন আলোচনায়। আমাদের একটু পরে আবার কমার্সের ক্লাস শুরু হবে। যারা অ্যাকাউন্টিং ক্লাস করতে চাও তোমরা ওইখানে চলে যাবা। বাট জোবায়ের ভাইয়ের ক্লাস মানে হচ্ছে আগুন ক্লাস, সেই আশা প্রত্যাশা রেখে আমিও ক্লাস ইনশাল্লাহ উপভোগ করব। আর তোমরা কেমন উপকার পাচ্ছ, কেমন লাগছে তোমাদের ক্লাস, সেটা অবশ্যই জানাবে। আমাদের পিডিএফ পাওয়ার জন্য একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেই গুগল ফর্মে তোমাদের নামগুলো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে আসলে আমরা পিডিএফগুলো সহজে দিতে পারি, এই নাম্বারগুলো তোমরা অ্যাড করে দিবে। আর সবাইকে বলি যে তোমরা অনেকে জিকে পড়ো নাই এর আগে। যেহেতু জিকে তোমরা পড়ো নাই, তোমাদেরকে জিকে নিয়ে অনেক বেশি কনফিউশনে থাকতে হবে। সো সকল কনফিউশন দূর করবে আমাদের জোবায়ের ভাইয়া। আমি আর বেশি কিছু বলছি না, চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। তোমাদের জোবায়ের ভাইয়ের সাথে তোমরা ক্লাসটা শুরু করো। এছাড়াও তোমাদের যে ফাহাদ ভাইয়া এবং ইজাজ ভাইয়া আছে, নামগুলো রেখে নাও। একটা হচ্ছে তোমাদের জোবায়ের ভাইয়া, তারপর হচ্ছে ফাহাদ ভাইয়া এবং ইজাজ ভাইয়া আমাদের এই জিকে প্যানেল নিয়ে কাজ করছে। সো তোমরা সর্বোচ্চটুকু আমাদের কাছ থেকে পাবে, এই আশা প্রত্যাশা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি, কারণ অ্যাকাউন্টিং ক্লাস আছে, আমি এবার ক্লাস করতে যাব। সো জোবায়ের ভাইয়েরও ক্লাস করব, জোবায়ের ভাই ক্লাস শুরু করে দিবে, ফাটাফাটি একটা ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো সাধারণ জ্ঞানে ভয় নাই, সাথে আছে জুবায়ের ভাই। এই কথাটা যদি তুমি মাথায় রাখো, তাহলে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আশা করি সাধারণ জ্ঞান নিয়ে যেই জিনিসটা তোমরা আগে কখনো সেইভাবে পড়ো নাই, যেমন তোমরা বাংলা ইংলিশ প্রথম থেকে পড়ে আসতেছো, রাইট? বাংলা ইংলিশ তোমরা এসএসসি লেভেল থেকে পড়ে আসতেছো, এডমিশনের জন্য তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, অনেকটাই হচ্ছে তোমাদের জানার মধ্যে প্রশ্ন আসবে। কিন্তু সাধারণ জ্ঞান ভাই এমন একটা সাবজেক্ট, যেটা হচ্ছে তুমি কিন্তু এসএসসি লেভেলে আলাদা করে সাধারণ জ্ঞান নামে আলাদা কোনো সাবজেক্ট তুমি কিন্তু পড়ো নাই। এই জন্য তোমার মধ্যে অলওয়েজ একটা হা হুতাশা থাকবে যে ভাইয়া এডমিশনের জন্য এগুলো কি পড়বো। আর সাধারণ জ্ঞান মানেই তো একটা মহাসাগর, কোথা থেকে কি পড়বো, এত মোটা বই, আসলেই কি সব তথ্য পড়া লাগবে? হ্যাঁ, যদি এইসব বিষয়ে জানতে চাও এবং সাধারণ জ্ঞানে একটা ভালো মার্ক পেতে চাও, তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য, ঠিক আছে? তো চলো, আজকের ক্লাসটা একদম আমি এমন ভাবে সাজাইছি যাতে করে হচ্ছে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম আমার প্রতিটা কথা যদি মনোযোগ দিয়ে শোনো, তাহলে একটা বিস্তারিত রোডম্যাপ আজকে পেয়ে যাবা, ঠিক আছে? আজকে বিস্তারিত একটা রোডম্যাপ পেয়ে যাবা। তো সবার প্রথম ক্লাসটা শুরু করার আগে আমি একটু বলতেছি,
যারা ভাইয়ার ক্লাসটা করতেছো তোমরা সবাই জাস্ট একটা করে শেয়ার করে দিবা, জাস্ট একটা করে তোমাদের টাইমলাইন বা হচ্ছে তোমাদের যে গ্রুপগুলোতে তোমাদের ফ্রেন্ড সার্কেল আছে বা কলেজের গ্রুপ, সেখানে জাস্ট একটা করে শেয়ার করে দাও বা দুইটা করে শেয়ার করে দাও। দেখো আজকে 500 শেয়ার আমরা চাই এবং আজকে শেয়ার একটা ক্লাস হবে। হ্যাঁ, যারা শেয়ার দিবে তারা তো অবশ্যই পিডিএফ পাবে। পিডিএফ পেতে কি করতে হবে? আমার ক্লাস শেষ হওয়ার পরে, আমি আবারও বলতেছি, আমার ক্লাস শেষ হওয়ার পরে তোমরা পেজে নক দিবে যে জুবায়ের ভাইয়ের আজকের ক্লাসের পিডিএফটা চাই এবং সেরা একটা পিডিএফ পাওয়া। ঠিক আছে, এইরকম পিডিএফ আমি জাস্ট তোমাদেরকে এক নজর একটু দেখাই, যদি একটু জাস্ট দেখাই যে এইরকম একটা পিডিএফ যদি তুমি পেতে চাও, যেই পিডিএফটা তুমি হচ্ছে কোনো বইতেও ঠিক এইভাবে পাবা না, এমন একটা পিডিএফ যেটা তুমি কোনো বইতেও ঠিক এত সুন্দর করে গুছানো পাবা না, এবং বইতে তো এই টপিকটা এত বিশাল করে বড় করে দেওয়া, কিন্তু আমি সেখানে মাত্র 4 থেকে 5 পেজের একটা টপিকের উপরে এটা রাখছি, যেখান থেকে তুমি 2 থেকে 3টা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, সো বুঝতেই পারতেছো, দেখো অনেকগুলা তথ্য এখানে দেওয়া আছে যা যা দরকার। তারপর এখানে 64টা এমসিকিউ সহ দেওয়া আছে। ঠিক আছে, 64টা এমসিকিউ সহ দেওয়া আছে। সো বুঝতেই পারতেছো কি জিনিস পেতে যাচ্ছ। জাস্ট একটা করে শেয়ার করো আর পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো আর শেয়ার না দিলে কিন্তু পিডিএফ পাবা না, কারণ ওই যে বলাই আছে, তুমি দিবি কিছু আমি দিব কিছু, তা থেকেই ভালো কিছু হবে। ঠিক আছে, বাকিটা নাই বললাম। তো চলো আজকের প্রথম ক্লাসটা আমরা শুরু করতে চাই কিছু বিশ্লেষণ ধর্মী জিনিস দিয়ে। হ্যাঁ, এডুকেশন কবে থেকে এডমিশনের ক্লাস শুরু হয়েছে? হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ফ্রি ক্লাস, এগুলো আমাদের কোনো কোর্সের আচ্ছা এটা কোর্স আউটলাইন না, এটা হচ্ছে ব্যাপারটা এমন যে তোমরা যে এই যে সাধারণ জ্ঞানটা পড়বে, অ্যাকচুয়ালি সাধারণ জ্ঞানের কোন জিনিসগুলো পড়তে হবে। অনেকে কি করে সাধারণ জ্ঞানে একদম একটা বই নেয়, এমন মোটা একটা বই নেয় 800 থেকে 900 পেজের বই নিয়ে প্রথম থেকে বিসমিল্লাহ বইলা পড়া শুরু করে, শেষ পর্যন্ত যা থামে। কিন্তু এতে করে তোমার যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তো তুমি ভুলবাই, পাশাপাশি অনেক অপ্রয়োজনীয় তথ্য পড়তে থাকবা যেগুলো জীবনে কোনো বিশ্ববিদ্যালয়ে আসে না। জাস্ট বইতে কেন দিয়ে রাখে যে ভাই আমার এখান থেকে তো কমন দেখাইতে হবে, এজন্য বইতে সব তথ্য দিয়ে রাখে। কিন্তু আমরা যারা অনলাইনে এরকম পড়াই, আমরা কিন্তু সব পড়াই না। আমরা পড়াই শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেগুলো অবশ্যই স্টুডেন্টদেরকে মাথায় রাখতে হবে। এবং আলহামদুলিল্লাহ আমরা গত বছর 25টা কমন পাইছি, ঢাকা ইউনিভার্সিটিতে 30টার মধ্যে 25টা কমন দেখাইতে পারছি, জাস্ট অল্প কিছু তথ্য পড়াইয়া। ঠিক আছে, এটা আমাদের যারা আগের স্টুডেন্ট আছে তাদের সাথে কথা বলি, তোমরা জানতে পারবা। ওকে, আর কথা নাই, আর কোনো আলাপ নয়, চলো আমরা একদম ডিটেলসে ক্লাসে চলে যাই। এই যে শোনো লক্ষ্মী ভাইয়া আপুরা, জাস্ট ভাইয়ার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা। আমি প্রথমে নিজের পরিচয় দিব, আমি সাইফুর রহমান জুবায়ের এবং আমি পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং এখানে তোমাদের সাধারণ জ্ঞানে জিকে ইনস্ট্রাক্টর, পাশাপাশি আমি বিভিন্ন অফলাইনে পড়াই। যাই হোক, তো দেখো, তো আজকে এই যে আমি কয়েক বছর যাবত পড়াচ্ছি, আমার হাতে ধরে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স আছে। তো সেই ধারাবাহিকতায় এখনো পর্যন্ত তোমাদের সাথে আছি এবং কাজ করে যাচ্ছি সাধারণ জ্ঞান নিয়ে, ভালোবাসার প্যাশন থেকে হচ্ছে কাজ করে যাচ্ছি। তো চলো ক্লাস শুরু করি। এই দেখো এখানে আমি কোর্স আউটলাইন, মানে হচ্ছে এটা তো আমাদের ফ্রি ফাউন্ডেশন কোর্স, মানে হচ্ছে তোমাদেরকে এই যে তোমরা সাধারণ জ্ঞানটা পড়বা, আসলে সাধারণ জ্ঞানের কি কি জিনিস জানা দরকার, যে জিনিসগুলো না জানলে তুমি সাধারণ জ্ঞান শুরুই করতে পারবে না, সেই জিনিসগুলা ঠিক আছে আজকে পড়াবো। তো প্রথমে এখানে আমি কিছু তথ্য দিয়ে দিছি যেগুলো অবশ্যই তোমাকে যে টপিকগুলো পড়তে হবে, এবং একটু কম গুরুত্বপূর্ণ যেগুলো পড়লেও হবে। তো সবার আগে যেটা করবা, এটা একটা স্ক্রিনশট মেরে ফেলো, সবার আগে একটা স্ক্রিনশট বা এসএস, হ্যাঁ একটা এসএস নিয়ে ফেলো। দেখি সবাই মাত্র 3 সেকেন্ড, আমি 1 থেকে 3 গুনবো, 1 2 3। ওকে, আর কোনো টাইম দিব না, চলো এবার চলে আসি তারপরে। আচ্ছা, 23-24 প্রশ্ন অ্যানালাইসিস, এটা শুধু আমি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন অ্যানালাইসিসটা করছি। তোমাদের যাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি, তোমাদের স্বপ্ন তো অবশ্যই। তো এই যে 23-24 প্রশ্ন অ্যানালাইসিস, আমি যেহেতু বাংলাদেশ অংশটা পড়াই, বাংলাদেশ অংশের এখানে আমি হচ্ছে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সেই টপিকগুলো এখানে দিলাম। এটার একটা স্ক্রিনশট নাও, দ্রুত এটার একটা স্ক্রিনশট নাও, এবং এখান থেকে আমরা তো এগুলো পড়াবোই, এগুলাকে হাইলাইট করে কিন্তু আমরা পড়াবো। ঠিক আছে, সো এটার একটা স্ক্রিনশট নাও, সবাই নিছো, দ্রুত নাও। হ্যাঁ, একদম আমি জাস্ট এতটুকু ভাইয়ের উপর ভরসা রাখতে পারো যে জুবায়ের ভাইয়া যদি থাকে এবং তোমরা যদি জুবায়ের ভাইয়ের কথাগুলো মেনে চলো, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত একটা ভালো কিছু হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা একজন জিজ্ঞেস করছে জুবায়ের ভাই আপনার নাম কি? বাহ, খুব সুন্দর প্রশ্ন।
এই জন্যই মানে আমরা বাক স্বাধীনতা চাইছিলাম, কিন্তু এমন বাক স্বাধীনতা চাই নাই যে জুবাইর ভাই আপনার নাম কি এমন প্রশ্ন শুনতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখে খুব ভালো লাগলো। এবার আসো, এই দেখতে পাচ্ছ আমরা যেহেতু বাংলাদেশ অংশ পড়ব, বাংলাদেশের ম্যাপ না দেখলে কি হয়? এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ, কেমন দেখা যাচ্ছে আমি জানি না ঠিক। তো এই বাংলাদেশে হচ্ছে কয়টা জেলা আছে দেখি বলো তো। আজকে যেহেতু আমরা ফাউন্ডেশন কোর্স মানে হচ্ছে ফাউন্ডেশন ক্লাস, তো ফাউন্ডেশন ক্লাস তো অবশ্যই আমাদের বাংলাদেশটাকে ভালো করে জানতে হবে, কারণ ওই যে যদি দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুপা বাড়াইয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। এখন আমি যদি আমার বাংলাদেশটাকেই ভালো করে না চিনি, পুরো বিশ্ব জেনে তো আমার লাভ নাই। আর গত বছর কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে 30টার মধ্যে একদম 60% প্রশ্ন শুধু বাংলাদেশ অংশ থেকে আসছে। ঠিক আছে, আর তোমার হচ্ছে 20% কোশ্চেন আসছে ইন্টারন্যাশনাল পার্ট থেকে, এবং বাকি 20% আসছে সাম্প্রতিক থেকে। ঠিক আছে, তো এটা দেখি, এটা হচ্ছে কয়টা জেলা দেখি সবার আগে কে বলতে পারো? 64টা। বিটু মিনাস বলছে 64টা জেলা। পিডিএফ কিভাবে পাবো? ভাইয়া ক্লাসটা করতে থাকো, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আমি আজকে 500 শেয়ার চাচ্ছি তোমাদের কাছে, আজকে 500। যেহেতু এখন অলরেডি 700 স্টুডেন্ট আছো, তোমরা জাস্ট 500টা শেয়ার করো। 500টা শেয়ার করলে কিন্তু হচ্ছে 700 স্টুডেন্ট আছে, কোনো ব্যাপারই না। ঠিক আছে, সরি মানে হচ্ছে শেয়ার করে তারপর হচ্ছে আমাদের পেজে নক দিবা যে ভাইয়া আমি হচ্ছে জুবাইর ভাইয়ের ক্লাসটা করছি এবং ক্লাসটা শেয়ার দিছি, আমাকে হচ্ছে পিডিএফটা দেন। খুবই সুন্দর একটা পিডিএফ। ওকে চলো, তাহলে সবাই বলতেছে 64টা জেলা। ওকে বাহ, তোমরা অনেক ট্যালেন্টেড, সবাই বলতেছে 64টা জেলা। ওকে, তাহলে এই যে 64টা জেলা এটা হচ্ছে বাংলাদেশ। এখন কার কোন জেলা দেখি একটু বলো তো, কার কোন জেলা, কার কোন জেলা? আমি একটু ম্যাপটা আগে তোমাদেরকে, এটা সময় নষ্ট না, আমি তোমাদেরকে একটু ম্যাপটা আগে ভালো করে শিখাচ্ছি। ভাই তুমি যদি ম্যাপটা আগে ভালো করে শিখতে পারো, বিশ্বাস করো সাধারণ জ্ঞান তোমার কাছে পানিপথ মনে হবে। জাস্ট ম্যাপটা কি করতে হবে, এই ম্যাপটা নিয়ে তুমি জাস্ট তোমার পড়ার টেবিলের সামনে সুন্দর করে দুইটা ম্যাপ লাগাবা। একটা হচ্ছে বাংলাদেশ অংশের ম্যাপ, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল অংশের ম্যাপ। একটা কথা বলি, আমি যেটা সবসময় বলি যে এখন থেকে তুমি আর আয়নায় নিজের চেহারা দেখবা না। কেন দেখবা না? কারণ আল্লাহ তোমাকে যথেষ্ট সুন্দর বানাইছে, যথেষ্ট সুন্দর বানাইছে। তোমাকে আর কষ্ট করে আয়নায় নিজের চেহারা দেখতে হবে না। আয়নার সামনে দরকার হলে এই ম্যাপ লাগায় রাখবা, প্রতিদিন 2 বেলা করে এই ম্যাপটা দেখবা, সকালে আর ঘুমাতে যাওয়ার সময়। অন্য সময় দেখতে পারো, তবে 2 বেলা হচ্ছে তোমার জন্য ফরজ। এই 2 বেলা হচ্ছে ফরজ। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন এরকম একটা বিভাগের জেলা নিয়ে চিন্তা করবা, অথবা প্রতিদিন একটা বিভাগের কয়েকটা জেলা নিয়ে চিন্তা করবা। আবার পাশাপাশি তোমরা হচ্ছে কি করবা, ইন্টারন্যাশনালের যে হচ্ছে ওইগুলো একটু দেখবা। হ্যাঁ আচ্ছা, পেজে পাবে না, ঠিক আছে। আচ্ছা ড্রাইভ লিংক দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে পেজে না, আমরা হচ্ছে তোমাদেরকে ড্রাইভ লিংক দিয়ে দিব আমাদের পিডিএফ পেতে। ঠিক আছে, আমাদের পিডিএফ পেতে ড্রাইভ লিংক দিয়ে দিব। আচ্ছা কেউ বলছে চাঁদপুর, আবু রায়হান রাহি বলছে চাঁদপুর। আচ্ছা আমি নিজেও চাঁদপুরের, এই যে দেখতে পাচ্ছ চাঁদপুর এখানে আছে, দেখো চাঁদপুর। ঠিক আছে, এই যে চাঁদপুর। তো এখন আমি তোমাদেরকে আসলে সবগুলা দেখাইতে পারবো না। হ্যাঁ অনেকে অনেক বলছে সাতক্ষীরা, নোয়াখালী। আমরা কি তাহলে 64 জেলার স্টুডেন্টই পাচ্ছি? বাহ, আমরা কিন্তু 64 জেলার স্টুডেন্টই কিন্তু আমরা এখানে পাচ্ছি। আচ্ছা তো আমি এখন তোমাদেরকে জাস্ট, আচ্ছা তোমরা তো জেলা বলছো 64টা, রাইট? এবার বলো বিভাগ কয়টা? এবার দেখি বলো বিভাগ কয়টা, দেখি তোমরা কতটুকু জানো। বিভাগ কয়টা এবার বলো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ যারা শেয়ার দিবে তারা পিডিএফ পাবে, কোনো সমস্যা নাই। তোমরা শেয়ার দাও, পিডিএফ দেওয়ার দায়িত্ব আমাদের, আমরা দিয়ে দিব। তোমাদেরকে ড্রাইভ লিংক দিয়ে দিব, যে ড্রাইভ লিংকে আমাদের বাংলা, ইংলিশ, জিকে সবগুলো ক্লাস পাবা, সবগুলো ক্লাসের পিডিএফ পাবা ওইখানে। ঠিক আছে, ওকে। আচ্ছা সবাই বলতেছে আট 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 আট, বাহ। রাব্বি খান, সাগর মাহতব, সাবিকুন নাহার, মহিনুল, ফারাবি শিকদার, বাহ সবাই বলতেছে 8টা, গুড। তাহলে আমরা পেলাম, আমি যদি একটু ওকে এই যে মিল গিয়া। এইবার আসো, তাহলে আমরা জেলা পেলাম কয়টা? জেলা পেলাম 64টা। 64টা তো জেলা পেলাম। বিভাগ পেলাম 8টা। কয়টা পেলাম? বিভাগ পেলাম 8টা। এখন তোমরা কি ভাই আমাকে কেউ বলতে পারো যে এই জেলা 64 কিন্তু প্রস্তাবিত যে 65তম জেলা সেটা কোনটা? মানে সেটা কিন্তু প্রস্তাবিত, সেটা কি প্রস্তাবিত। দেখি তো আমাকে কেউ বলতে পারো কিনা 65তম জেলা কোনটা? 65তম জেলা দেখি কে বলতে পারে, দেখি দেখি। যারা যারা বলতে পারো তারাই কিন্তু ট্যালেন্টেড।
ঠিক আছে, দেখবো যে কারা কারা এগিয়ে আছে। অনেকে তোমরা ভাবতেছো ভাইয়া এখনই কেন সাধারণ জ্ঞান পড়তে হবে, এখনই কেন আমাকে এই এডমিশন নিয়ে পড়তে হবে। ভাইয়া তুমি যদি একটু চোখ কান খোলা রাখো, দেখবা আশেপাশে তোমার যে বন্ধুরা বা বান্ধবীরা তারা কিন্তু এখন বসে নাই, তারা বিভিন্ন জায়গায় এই সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি অলরেডি পড়া শুরু করে দিছে। তাহলে তুমি কেন পিছিয়ে থাকবা? তুমিও এগিয়ে থাকো, কারণ কিছুদিন পরে তোমাদের মধ্যে যে ফাইটটা হবে সেখানে কিন্তু শুধু এ প্লাস পাইলেই সবকিছু হবে না। সেখানে তোমাকে অবশ্যই 1744টা আসনের মধ্যে থাকতে হবে যদি ঢাকা ইউনিভার্সিটি মানবিকে একটা আসন নিশ্চিত করতে চাও। ঠিক আছে, তারপর বিস্তারিত আমরা আগেই বলছি, সামনে আরো বলবো। ঠিক আছে, সো আচ্ছা বৈরব কে বলছে দেখি, আসিয়া নানাম বিবা বলছে বৈরব। আচ্ছা গোদলির হাওয়া বলছে আমিও জামালপুর। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা 64 জেলার স্টুডেন্টই কিন্তু পাচ্ছি। আচ্ছা অনেকেই বলতেছে বৈরব বৈরব। আচ্ছা কিশোরগঞ্জ বৈরব, শাকিল, ইসরাত জাহান ইসু, বাহ হ্যাঁ, তাহলে 65তম জেলা হচ্ছে বৈরব। দেখছো অনেকেই কিন্তু এই তথ্যটা জানতা না, কিন্তু দেখো তোমারই যারা এডমিশন দিবে তাদের মধ্যে অনেকেই কিন্তু এই তথ্যটা জানতেছে। তার মানে বুঝতেছো যে তোমাদের মধ্যে তাদের জানার যে পার্থক্য সেটা কত দূর। আচ্ছা এই যে বিভাগ 8টা আমরা দেখলাম, বিভাগও কিন্তু 2টা প্রস্তাবিত আছে, সেটা যদিও করা হয় নাই কিন্তু প্রস্তাবিত ছিল। এই 2টা বিভাগের নাম কি দেখি বলো তো? দেখি এই 2টা, যেহেতু আমরা আজকে ফাউন্ডেশন কোর্স, সো অবশ্যই আজকে আমরা পুরো বাংলাদেশের খুঁটিনাটি সবকিছু আজকে জেনে ফেলবো। ঠিক আছে, এবং ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, দেখো তুমি আজকে কত কি মাথায় নিয়ে যেতে পারো। ঠিক আছে, আর অবশ্যই জুবায়ের ভাইয়ের ক্লাসে একটা সুন্দর করে একটা সুন্দর খাতা নিয়ে ফেলবা এবং সেটাতে সুন্দর করে রাফ করে ফেলবা। ঠিক আছে, নোট করে ফেলবা। আর পিডিএফ তো আমরা দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা মনে হয় অনেক কিছু মিস করে ফেলছি না? কোনো কিছু মিস করে ফেলো নাই, পরবর্তীতে এগুলা দেখে ফেলতে পারবা, লাইভ সেভ থাকবে। কুমিল্লা এবং নোয়াখালী, আচ্ছা কেউ বলতেছে নোয়াখালী, আচ্ছা পদ্মা মেঘনা। আচ্ছা হ্যাঁ, আমরা কুমিল্লা নোয়াখালী এসব বলবো না, আমরা বলবো পদ্মা মেঘনা, আমরা বলবো হচ্ছে পদ্মা মেঘনা। আচ্ছা এটা নিয়ে আমরা ইন ডিটেইলস আরো পরে জানবো। 2টা বিভাগ নাম করা হচ্ছিল পদ্মা এবং মেঘনা, সেগুলো নিয়ে এখন আর জানার দরকার নাই, জাস্ট এই 2টা জিনিস জানা থাকলেই হবে। এবার আসো সিটি কর্পোরেশন কয়টা দেখি বলো তো? সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন দেখি এইটা কতজন জানো? সিটি কর্পোরেশন কয়টা? এই পুরো বাংলাদেশে সিটি কর্পোরেশন কোনটা দেখি? সবাই সবাই অ্যানসার করো, সিটি কর্পোরেশন কয়টা? সবার কাছে জানতে যাচ্ছি সিটি কর্পোরেশন কয়টা? সবাই অ্যানসার করো। আমি একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, তোমরা যারা এখনো শেয়ার করো নাই তোমরা একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা আচ্ছা কেউ বলছে 11টা, মাহফুজ ইফাজ বলছে 12টা, তারপর স্বর্ণা বলছে 12টা, ওকে, সুমাইয়া ইসলাম রিমা বলছে 12। বাহ, তার মানে এটা সবাই জানে যে সিটি কর্পোরেশন 12টা, কিন্তু 13তম যে প্রস্তাবিত সিটি কর্পোরেশন সেটা কোনটা দেখি বলো তো? 13তম প্রস্তাবিত, 13তম কিন্তু হয় নাই, মানে 13তম করার জন্য যে প্রস্তাবনা সেই সিটি কর্পোরেশন কোনটা? এগুলো পরীক্ষায় আসে। কেন আমি পড়াচ্ছি একটু পরে বলবো। ঠিক আছে, এগুলা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তো যারা ভাবতেছো ভাইয়া এগুলা কেন পড়াচ্ছেন, এগুলো তো জানি, এমন ভাবে আমি তোমাদেরকে এটা আবার রিমাইন্ড করে দিতে যাচ্ছি যাতে এই জিনিসগুলো তুমি আর না ভুলো। ঠিক আছে, ওকে, শুধু ক্লাস করলেই হবে না। আর যে বড় বড় যারা সাইকোলজিস্ট ছিল তারা কিন্তু বলে গেছে যে পড়াশোনার ক্ষেত্রে কয়েকটা জিনিস মানে পড়া মুখস্থ করার ক্ষেত্রে কয়েকটা জিনিস কাজে লাগাতে হয়। সেটা কেমন? সেটা হচ্ছে এই যে তুমি আমার ক্লাসটা দেখতেছো, এটা তোমার চোখের কাজ হচ্ছে, আবার আমার মুখের কথাগুলো তুমি শুনতেছো, সেটা তোমার কানের কাজটা হয়ে যাচ্ছে। এবার তুমি যদি সেটা আবার লিখে ফেলো, সেটা হোক কমেন্টে বা সেটা হোক খাতায়, যখন সাথে সাথে লিখে ফেলবা, এই 3টা কাজের সমন্বয়ে তোমার সেই পড়াটা মনে থাকার সম্ভাবনা প্রায় 40 থেকে 50% বেড়ে যাবে। এখন তো 40 থেকে 50% বাড়বে, কিন্তু পরবর্তীতে আবার যদি তুমি সেই নোটবুক বা সেই নোট খাতাটা যদি আরেকবার রিভাইজ না দাও বা সপ্তাহে 2বার রিভাইজ না দাও, তাহলে কিন্তু মনেই থাকবে না। সাধারণ জ্ঞান এমন জিনিস, তুমি একদিক দিয়ে পড়বা আরেক দিকে ভুলে যাবা। সাধারণ জ্ঞান মনে রাখার অনেক ট্যাকটিক্স আমি বলবো, কোনো সমস্যা নাই, আরো ধীরে ধীরে আমি বলবো। আচ্ছা সবাই বলতেছে, কেউ বলতেছে ফরিদপুর, কেউ বলতেছে ময়মনসিংহ, যেমন রমজান ভুইয়া বলছে ফরিদপুর, সোহেল রানা বলছে ময়মনসিংহ, ইব্রাহিম বলছে ফরিদপুর, নির্জারা সিং বলছে ময়মনসিংহ। আচ্ছা তোমাদেরকে মনে রাখতে হবে যে 13তম সিটি কর্পোরেশন হচ্ছে ফরিদপুর হবে, হয় নাই, প্রস্তাবিত হচ্ছে ফরিদপুর। আর এই যে 12তম যেটা সেটা হচ্ছে ময়মনসিংহ।
ঠিক আছে, 12তম যেটা সেটা হচ্ছে ময়মনসিংহ। আশা করি হ্যাঁ এখন তোমাদেরকে পারতে হবে ব্যাপারটা এমন না, ধীরে ধীরে তোমরা পারবা, ঠিক আছে, ধীরে ধীরে তোমরা পারবা, কোনো সমস্যা নাই। ওকে, এবার আসো, এবার বলো উপজেলা কয়টা, এবার বলো উপজেলা কয়টা। আমরা তো জেলা জানলাম, তারপরে সিটি কর্পোরেশন জানলাম, বিভাগ জানলাম, এবার বলো উপজেলা কয়টা। এই উপজেলা কয়টা এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা প্রশ্নে আসছে, ঠিক আছে, এবং শুধু ঢাবি না, বিসিএস, রাজশাহী, চট্টগ্রাম অনেক জায়গায় আসছে। তো সবাই বলে ফেলো, সবগুলো উত্তর দিচ্ছি, আমার নাম বলেন। সবার নাম যদি পড়তে যাই ফারহা রহমান তাহলে অনেক লেট হয়ে যাবে। আচ্ছা, আমি সাকিব খানও চলে আসছে আমাদের ক্লাস করতে, দেখে খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সবাই 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 আজকের ক্লাসটা একদম ধুমে সেরা আমরা মজা করব। আজকের ক্লাসটা যদি করো, সত্যি কথা আমি সব সময় যে জিনিসটা মনে করি যে এইভাবেই অনলাইন ক্লাস আমাদের মুড থাকে না পড়ার ক্ষেত্রে, তা আমি সব সময় ক্লাসটা নেওয়ার ট্রাই করি অনেক মজা দিয়ে। সো আজকের ক্লাসটা যারা করতেছো ফার্স্ট টাইম জুবাইর ভাইয়ের ক্লাসটা করতেছো, জাস্ট বলবো ওয়েট এন্ড সি, ঠিক আছে, ইনশাআল্লাহ ক্লাস শেষ হলে বইলো। ওকে, বাহ, দেখে খুব ভালো লাগতেছে সবাই, বাহ, আমি আসলে সত্যি তোমাদের দেখে আমি নিজে ইন্সপায়ার্ড হয়ে গেছি যে তোমরা এত এত মানে ক্লাসে রেসপন্স করতেছো, দেখে সত্যি খুব ভালো লাগতেছে। আচ্ছা, একজন বলতেছে 4595 নির্জরা মজুমদার। আচ্ছা, অনেক, ও হয়তো টাইপিং মিস্টেক, আচ্ছা কোনো সমস্যা নাই। ফারহানা কাদের বিধি বলছে 495, অনেকে বলছে 492, কেউ বলছে 464। কিন্তু কিন্তু এই যে কেন বললাম, কারণ বর্তমানে উপজেলা হচ্ছে 495টা, 495টা, ঠিক আছে, এর বেশিও না কমও না। এর মধ্যে আছে সুনামগঞ্জের সুনামগঞ্জ আছে, তারপরে হচ্ছে কক্সবাজার আছে, কক্সবাজার ঈদগাহ, তারপর হচ্ছে ডাসার, মাদারীপুরের ডাসার আছে, ডাসার উপজেলা, তারপর সুনামগঞ্জের একটা উপজেলা আছে। সর্বশেষ 492টা উপজেলা ছিল, শেষ 3টে উপজেলা যোগ হয়ে বর্তমানে উপজেলা হচ্ছে এই 495টা। এবং লাস্ট আজকে যেটা জানবো সেটা হচ্ছে কি বলে পৌরসভা। পৌরসভা কয়টা দেখি বলো তো, পৌরসভা কয়টা, এটাই লাস্ট, দেখি বলো পৌরসভা কয়টা। এগুলাই পরীক্ষায় প্রশ্নে আসবে। তারপরে আমরা টোটাল মানচিত্রে চলে যাব, মানচিত্রে যে খুঁটিনাটি সেটা আমরা দেখব, ঠিক আছে। এবার বলো পৌরসভা কয়টা দেখি। হ্যাঁ ভাইয়া, সায়েন্সরা কি পড়তে সায়েন্সরা কি করতে পারবে? হ্যাঁ অবশ্যই, তুমি যদি মনে করো তুমি মেডিকেলে পরীক্ষা দিবা তাহলে তো অবশ্যই এই ক্লাসটা তোমার জন্য ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। অথবা তুমি যদি বলো না ভাই আমি তো হচ্ছে বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিব, আমি তো ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে পরীক্ষা দিব, আমি জাহাঙ্গীরনগরে যেখানে হচ্ছে বি এবং সি তে পরীক্ষা দিব, আমি রাজশাহীতে এ ইউনিটে পরীক্ষা দিব, আমি চট্টগ্রামে বি ডি ইউনিটে পরীক্ষা দিব, তোমার যদি এরকম, এবং বিইউপিতে আমি 3টা ইউনিটে পরীক্ষা দিব, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এগুলা সাধারণ জ্ঞান পড়তে হবে, ঠিক আছে। ওকে, কেউ কি বলতেছো? আচ্ছা, কেউ বলতেছে 330। ভাইয়া ম্যাপ বুঝি না, একটু বুঝিয়ে দেন। অবশ্যই ম্যাপ বুঝিয়ে দিব, ম্যাপ বুঝিয়ে দেওয়ার জন্যই তো আজকের এই ক্লাস। আচ্ছা 330 অনেকে বলতেছে, কিন্তু বর্তমানে 331টা হবে, একটা বাসে বর্তমানে 331টা হবে, ঠিক আছে। এটা আগে 330টা ছিল, কিন্তু বর্তমানে হচ্ছে 331। সেটা হচ্ছে তোমার কি বলে ওই যে সাতক্ষীরার হচ্ছে শ্যামনগর, সাতক্ষীরার শ্যামনগর হচ্ছে 331তম। আমি লিখে দিচ্ছি সাতক্ষীরা শ্যামনগর, ঠিক আছে, সাতক্ষীরা শ্যামনগর। ওকে, তাহলে দেখতেই পাচ্ছ সাতক্ষীরা শ্যামনগর হচ্ছে সর্বশেষ পৌরসভা, যেটা হচ্ছে 331 নাম্বার। এখন গ্রাম ইউনিয়ন ওইগুলার লাগবে না, গ্রাম তো অনেক আছে, ইউনিয়নও অনেক আছে, তো ওগুলার লাগবে না। বাট এই কয়েকটা জিনিস যদি তুমি ভালো করে মনে রাখতে পারো তাহলে আশা করি তোমার আর কিচ্ছু লাগবে না। এখন তুমি চাইলে এটা স্ক্রিনশটও মেরে রাখতে পারো, অথবা তুমি চাইলে আমি যে পিডিএফটা দিব সেখানে তুমি খুব সুন্দর করে বিস্তারিতভাবে পেয়ে যাবা। তাহলে একটু দেখে নাও তো, আরেকবার একটু লাস্ট দেখে নাও। আরেকবার আমি একটু রিমাইন্ড করতেছি, আরেকবার বলতেছি ভাইয়া, বাংলাদেশে মোট জেলা আছে কয়টা? বাংলাদেশে মোট জেলা আছে 64টা, এবং বিভাগ হচ্ছে কয়টা? 8টা, হ্যাঁ, এবং 65তম জেলা হচ্ছে প্রস্তাবিত জেলা হচ্ছে ভৈরব, এটা এখনো হয় নাই, প্রস্তাবিত। সিটি কর্পোরেশন 12টা, সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ। এবং আচ্ছা, এই যে বিভাগ সর্বশেষ বিভাগ কোনটা দেখি বলো তো, এটা কিন্তু পরীক্ষায় আসছে। সর্বশেষ বিভাগ, বাংলাদেশের সর্বশেষ বিভাগ কবে? সর্বশেষ বিভাগ কোনটা সেটা বলো দেখি, দ্রুত। সর্বশেষ বিভাগ কোনটা দেখি, কে পারো? বাংলাদেশের এটা পরীক্ষা আসে রে ভাই, এটা বিসিএস এ আসে, ঢাবিতে আসে, সব জায়গায় আসে। বাংলাদেশের সর্বশেষ বিভাগ,
এবং তোমরা কিভাবে পড়াশোনাটা করবে এটা সবকিছু কিন্তু আমি আজকে বলবো, কোনো সমস্যা নাই। বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটা দেখি বলো। আচ্ছা, আমাদের শেয়ার মাত্র 168টা, দেখে খুব খারাপ লাগলো। তোমাদেরকে টার্গেট দিয়েছিলাম 500 শেয়ার করতে হবে, তোমরা এখনো মাত্র 168টা। আচ্ছা, আমি বিশ্বাস করি যে তোমরা দিয়ে দিবা, ঠিক আছে? তোমরা ভাইয়াকে কষ্ট দিবা না, তোমরা দিয়ে দিবা শেয়ার। ওকে, হ্যাঁ, সবাই বলতেছে ময়মনসিংহ, যেমন তাসপিয়া রহমান কবিতা বলছে বরিশাল। আচ্ছা, সমস্যা নাই, বলতেই পারো, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। মিথুন রহমান বলছে ময়মনসিংহ, আঞ্জুমান আরাজুই বলছে ময়মনসিংহ, লামিয়া বলছে ময়মনসিংহ, একদম কারেক্ট। মনে রাখবা সর্বশেষ বিভাগ হচ্ছে এই যে ময়মনসিংহ, যেটাকে তোমরা বলো ময়ে ময়ে সিংহ। আচ্ছা, ময়ে ময়ে একটা গান আছে না, ময়ে ময়ে, তো এরকম এটা দিয়ে অনেকে বলে মজা করে ময়মনসিংহ, ঠিক আছে? এই ময়মনসিংহ হচ্ছে 2015 সালে হয়। কত সালে? 2015 সালে সর্বশেষ বিভাগ হয় বাংলাদেশে। এবং আরো একটা তথ্য মনে রাখবা, এই ময়মনসিংহ কিন্তু প্রথমে ঢাকা বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ময়মনসিংহ বিভাগ প্রথমে ঢাকা বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, পরবর্তীতে সেটা ভেঙে 2015 সালে আলাদা একটা ময়মনসিংহ বিভাগ হয়। এবং ময়মনসিংহ বিভাগের জেলা কয়টা একটু বলো তো দেখি, এটা কে কে জানো? ময়মনসিংহ বিভাগের যারা যারা আছো তোমরা দেখি বলো তো যে ময়মনসিংহ বিভাগের জেলা কয়টা, দেখি বলো। ময়মনসিংহ বিভাগের জেলা কয়টা? সবার আগে কইলাম, তাও নাম নিলেন না। রাতুল হাসান, ওকে, তারপর থেকে বলবো, সমস্যা নাই। আচ্ছা, হাসান রাজা বলছে 4টা, ওকে। জুবাইদা আলম সৃষ্টি বলছে 4টা, ওকে। উত্তম উজ্জ্বল বলছে 4টা, ফুল বলছে 4টা, তাসলিম নিপা বলছে 4টা, ওকে, থ্যাংক ইউ, 4টা। এবার চলো আমরা এইগুলা সরিয়ে এবার আমরা প্রথম থেকে শুরু করি। ভাইয়ারা চলো আবার শুরু থেকে শুরু করি, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে আমাদের মানে শস্য সুজলা সুফলা বাংলাদেশ, কিউট বাংলাদেশ, ছোট্ট মিষ্টি কিউট একটা দেশের ম্যাপ বাংলাদেশ, ঠিক আছে? তো এই যে বাংলাদেশ, এই যে কিউট একটা ম্যাপ, এই ম্যাপটাকে দেখলে আমার কত ভালো লাগতেছে না? দেখো তো কি সুন্দর, আহা কি সুন্দর। কিন্তু এইটাকে যদি আমি একটু জ্যামিতিকে চলে যাই, তোমরা তো আগে জ্যামিতি উপপাদ্য টুপাদ্য পড়তে জ্বর চলে আসতো, তাই না? এবার আমি এটাকে একটু জ্যামিতিক সাইনে নিয়ে যাই, জ্যামিতিক সাইনে নিয়ে যাই। দেখো তো এটা কি হইলো, এটা কি হইলো দেখো তো, এটাকে আমি কি করছি? এটাকে তোমরা অনেকে বলো ডেল্টা, আবার অনেকে বলো ব, ব, বাংলা এরকম ব। এটা হচ্ছে একটা বদ্বীপ, এটাকে বলা হয় বদ্বীপ। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা? এটা তো একটা বদ্বীপ জানলাম, কিন্তু পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, বদ্বীপ কোনগুলা? এই যেমন যেগুলা দেখতে বয়ের মতো সাইন, বদ্বীপ, ঠিক আছে? এটার আরো কিছু আছে, সেগুলো আমরা হচ্ছে যখন জিওগ্রাফি পড়াবো, আমরা কিন্তু তোমাদেরকে ভূগোল পড়াবো, অর্থনীতি পড়াবো, আইসিটি পড়াবো, আমাদের এই ফাউন্ডেশন কোর্সে পড়াবো না, বাট আমাদের যে মেইন কোর্সটা আছে, আমাদের যে ঢাবি আইসিইউ কোর্সটা আছে, সেখানে কিন্তু আমরা এগুলা পড়াবো একদম তোমাদের জন্য আলাদা আলাদা করে। কারণ ঢাকা ইউনিভার্সিটি তুমি পড়তে যাও, পরীক্ষা দিবা, সেখানে তুমি দেখবা ভূগোল থেকে প্রশ্ন, তোমার মেইন ভূগোল বই থেকে প্রশ্ন, সেখানে তুমি দেখবা আইসিটি থেকে প্রশ্ন, সেখানে তুমি দেখবা অর্থনীতি থেকে প্রশ্ন, সেখানে তুমি দেখবা ইতিহাস থেকে প্রশ্ন, ঠিক আছে? সো ওই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে পড়াই দিব। যারা আমাদের কোর্স সম্পর্কে এখনো জানো না, তোমরা এই আইএডুকেশন পেজে নক দিতে পারো, মাত্র এখন ডিসকাউন্টে চলতেছে, তোমরা ওইখানে কথা বলে নিও। আর আজকে যারা ক্লাস করবে, আজকে যারা ক্লাস করবে, তোমরা বিশাল একটা ডিসকাউন্ট পাচ্ছ। জাস্ট কল দেয়া বলবা জুবাইর ভাই বলছে আমাকে ডিসকাউন্ট দিতে, আমাকে ডিসকাউন্ট দেন, দেখবা সাথে সাথে ডিসকাউন্ট দিয়ে দিবে। প্রায় 300 থেকে 400 টাকা আজকে ভর্তি হইলে 300 থেকে 400 টাকা ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? ওকে, বাকি সবকিছু তোমরা ওইখানে জানা নিও, ঠিক আছে? কল দিয়ে জানা নিতে পারো বা পেজে নক দিয়ে। ওকে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা দেখে কি বলছে? প্রাপ্তি বলছে বাংলাদেশ, তারপরে হচ্ছে আবির খান বলছে বাংলাদেশ, জয়নব জামান উপমা বলছে বাংলাদেশ, বাংলাদেশ। আচ্ছা, উত্তম বিশ্বাস বলছে বাংলাদেশ, কেউ বলছে সুন্দরবনও বলছে। আচ্ছা আচ্ছা, অনেকে বলে ফেলছে, বাহ খুব সুন্দর। তাহলে আমরা জানলাম পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ। এইবার আমি যদি বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, দেখো কথাটা কিন্তু খুবই খুবই ক্রিটিক্যাল, অনেকে বুঝে না। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের বৃহত্তম বা বাংলাদেশের বদ্বীপ কোনটা দেখি বলো তো? মুশফিকুর হোসেন রাফি, ওকে, বলবো, তোমার নাম বলবো, কোনো সমস্যা নাই, জাস্ট একটু অ্যান্সারটা দিয়ে ফেলো, ঠিক আছে?
ওকে, সুন্দরবন বলে ফেলছে। মুমিন্নেসা মিম বলছে সুন্দরবন। ওকে, তাহলে বাংলাদেশের বড় যে বদ্বীপ সেটা হচ্ছে সুন্দরবন। এবার যদি বলি বাংলাদেশের বড় দ্বীপ কোনটা, বাংলাদেশের বড় দ্বীপ কোনটা, বড় দ্বীপ কোনটা দেখি বলো তো। দেখো কিভাবে সাধারণ জ্ঞান পড়তে হবে, কিভাবে সাধারণ জ্ঞান 1 বাই 1 একটার সাথে তুলনা করে আরেকটা মনে রাখতে হবে, এই ট্রিক্স গুলাই আমি জুবাইর ভাইয়া তোমাদেরকে শিখিয়ে দিব। এই যে দেখো তুমি বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ পড়লা, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ পড়লা, পাশাপাশি তুমি বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ পড়লা, পাশাপাশি তুমি বাংলাদেশের বড় দ্বীপও বলে ফেলতেছো। এই যে একটার সাথে আরেকটা কানেক্টেডনেস, এই যে কানেকশন করে তুমি পড়বা, ইনশাআল্লাহ তুমি এভাবে আর ভুলবা না এভাবে পড়লে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, প্রস্তাবিত উপজেলা 3টা। আরে প্রস্তাবিত উপজেলা না, প্রস্তাবিত উপজেলা তো বলি নাই, প্রস্তাবিত উপজেলা তো এখনো ওইরকম করে নাই। ও সরি, প্রস্তাবিত উপজেলা তো আছেই 495টা, তাহলে প্রস্তাবিত এখনো আসে নাই, প্রস্তাবিত এখনো আসে নাই, ঠিক আছে? ওকে, তাহলে কি পাইছি আমরা, কেউ বলছে সেন্ট মার্টিন দ্বীপ, কেউ বলছে কক্সবাজার, কেউ বলছে মহেশখালী। বাহ, দেখে খুব ভালো লাগতেছে। আচ্ছা, কেউ বলছে ভোলা, সাফু বলছে ভোলা, তামান্না তিথি বলছে ভোলা। বাহ, মানে এক একজনের এক একটা অ্যান্সার। আরো বলো তোমরা, কোনো সমস্যা নাই, বলতে থাকো, বলার তো কোনো সমস্যা নাই, তোমাদের বাক স্বাধীনতা আছে, তোমরা বলতেই পারো, তাই না? কিন্তু মনে রাখবা বাংলাদেশের বড় দ্বীপ হচ্ছে ভোলা, বাংলাদেশের বড় দ্বীপ হচ্ছে ভোলা, এবং এই ভোলাকে বলা হয় একমাত্র দ্বীপ জেলা, মানে বড় দ্বীপ জেলা বা একমাত্র দ্বীপ জেলা, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। এবং এই দ্বীপ নিয়ে বিশ্বে তুমি অনেক কিছুই পাবা, সেগুলো তোমাদের ফাহাদ ভাইয়া ইন্টারন্যাশনাল পার্টে পড়াই দিবে। তাহলে আমরা পাইলাম যে বাংলাদেশের বড় দ্বীপ হচ্ছে ভোলা, একমাত্র দ্বীপ জেলা। এখন তোমরা ওই যে মহেশখালী বলছো, কক্সবাজার বলছো, সেগুলো আসলে কি, সেগুলোই চলো আমরা এখন দেখে আসি, ঠিক আছে? এটা আমরা জেনে ফেললাম। এবার আসল জিনিস, চলো, এটা তোমরা জানলা। এই যে দেখো, এটা হচ্ছে বাংলাদেশ। তোমরা কি বলতে পারো এই বাংলাদেশের উপরের সাইডটা কোন দিক, এই বাংলাদেশের উপরের সাইডটা কোন দিক, দেখি বলো তো, দেখি কে কে পারো। বাংলাদেশের উপরের সাইডটা, এটাকে আমি কি বলবো, পশ্চিম, পূর্ব, উত্তর নাকি দক্ষিণ? এই কথাটা যে এতটা গুরুত্বপূর্ণ, আজকের এটা যদি শিখিয়ে দিই ম্যাপটা, তোমরা বলতেছো না ভাইয়া ম্যাপ বুঝি না, এই আজকের ক্লাসটা হবে সম্পূর্ণ ম্যাপ বুঝার ক্লাস। এই ম্যাপটা যদি তুমি আজকে ভাইয়ের সাথে বুঝে ফেলো না, বিশ্বাস করো ম্যাপে তোমাকে কেউ আটকাইতে পারবে না, এটুকু গ্যারান্টি দিব, ঠিক আছে? চলো, ওকে, জুবাইর ভাইয়ার মন সবচেয়ে বড় দ্বীপ, বাহ, দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, আচ্ছা, আসিয়া আনাম বিবা বলছে উত্তর, আকলিমা বিনতে আমিন বলছে উত্তর। আচ্ছা, সবাই বলতেছে উত্তর, বাহ, খুব সুন্দর। তার মানে আমরা পাইলাম ম্যাপের উপরে যে অংশটা, এটাকে বলা হয় উত্তর বা নর্থ। তাহলে এটা যদি ভাই উত্তর হয়, উত্তরের অপোজিট কে, অবশ্যই দক্ষিণ। এটা কি আর আমার তোমাকে বুঝাইতে হবে? তুমি কি ফিডার খাও বলো? তুমি তো এমনি বুঝবা যে এটা যদি উত্তর হয় এটা দক্ষিণ, এটা যদি পশ্চিম হয়, এটা যদি পশ্চিম হয়, এটা হবে কি পূর্ব। তাহলে এই যে লক্ষ্মী ভাই আবুরা তোমরা বুঝে গেলা যে এটা সব সময় ম্যাপের সব সময় উপরের অংশ কি হবে, উত্তর হবে। জাস্ট মাইন্ড ইট, বা এটা মনে রাখবা যে উপরে হচ্ছে সব সময় হচ্ছে উত্তর হবে। ম্যাপটা তুমি যেভাবে ধরো, তুমি এইভাবে ধরো, এইভাবে ধরো, এইভাবে ধরো, শুইয়া ধরো, যেভাবেই ধরো, উপরের অংশটা সবসময় উত্তর হবে। এটা বাংলাদেশ হোক, এটা বিশ্বের যে কোনো মহাদেশের ম্যাপই হোক, উপরের অংশ সবসময় উত্তর, উপরের অংশ উত্তর হলে নিচের অংশ দক্ষিণ, আর সবসময় এই পাশটা হচ্ছে পশ্চিম, এই পাশটা পূর্ব। কিভাবে মনে রাখবা, তুমি যদি ম্যাপ এভাবে ধরো, তোমার বাঁ হাতটা যে সাইডে, বাঁ হাত যে সাইডে সেটা হবে পশ্চিম, আর ডান হাত হবে পূর্ব। তাহলে আমরা শিখে ফেললাম যে ম্যাপের কোন পাশে কোন দিকটা। তাহলে এটা যদি উত্তর হয়, তাহলে বলো তো বাংলাদেশের উত্তরের জেলা কোনটা, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটা? দেখি এটা কে কে পারে। হ্যাঁ, এই তো তোমরা পারতেছো, বাহ, এই তো, দেখি বলো তো বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটা? সেরা ভাই, তোমরা তো একদম পুরো আগুন লাগাই দিতেছো, আগ লাগাই দেন একদম সেরা, তোমরা সেরা, 24 ব্যাচ তোমরা সেরা। বাহ, অনেকে বলে ফেলছে, জিম বলছে পঞ্চগড়, রশিদুজ্জামান রিয়াম বলছে পঞ্চগড়,
কেউ বলছে আবার ঠাকুরগাঁও বলছে। আচ্ছা, পঞ্চগড় বলছে ফুল, ফারিহা সুলতানা। আমি কয়েকটা নামই বেশি বেশি পাচ্ছি, ফারজানা, ফারিহা ফুল, তারপরে হাইফা, তারপরে হচ্ছে জুবাইদা, এই কয়েকটা নামই, আবির খান, কয়েকটা নামই আমি বারবার পাচ্ছি। এরা ভাই আসলে অনেক ট্যালেন্ট। আচ্ছা, তোমরা একটু চাইলে আমাকে একটু তোমাদের কলেজগুলোর নাম বলো তো, কে কোন কলেজের একটু বলো দেখি। আমার কলেজ, আমি আমার কলেজটার নাম পরে বলবো, কিন্তু আমার কলেজের সাথে কারো কলেজের মিল পাই কিনা দেখি আমি। হ্যাঁ, ওকে, বা অনেকেই বলছে পঞ্চগড়। তাহলে আমরা পাইলাম সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। এই যে উত্তরের বিভাগ তো তোমরা জানোই রংপুর, কিন্তু উত্তরের জেলা হচ্ছে এই যে পঞ্চগড়। ঠিক আছে, সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। এখন ভাইয়া আমি মনে করো জেলা পাইলাম সবচেয়ে উত্তরের পঞ্চগড় পাইলাম, কোনো সমস্যা নাই। এইবার আমার জানতে হবে সবচেয়ে উত্তরের উপজেলা কোনটা, কারণ ভাইয়া এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তুমি যদি প্রশ্ন নাও, এমন প্রশ্ন তুমি একটা না দুইটা মাস্ট পাবাই পাবা। এবার বলো সবচেয়ে উত্তরের উপজেলা কোনটা। আজকে আমি বলছি ম্যাপ শিখাবো, পাশাপাশি অন্যান্য তথ্যও পড়াবো। আচ্ছা, নারায়ণগঞ্জ সরকারি তুলারাম কলেজ পাইছি, আচ্ছা সরকারি আশেক মাহমুদ কলেজ, আচ্ছা ঠিক আছে, শ্রীকালী, আদমজি, আচ্ছা আদমজি আমার ছোট ভাই নীরব, বাহ, তার মানে আমার কলেজেরও আছে। আমি হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে পড়াশোনা করছি, এবং সেটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে। তোমরা যারা চিনো তা অবশ্যই চিনবা, ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত। ওকে, আচ্ছা ওকে পাইলাম, ঠিক আছে। অনেকে কলেজের নাম ভুলে গেছে। আচ্ছা আসো, এই যে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, উপজেলা পেলাম কি? উপজেলা পেলাম হচ্ছে তেতুলিয়া। মনে রাখবা যে বাংলাদেশের পঞ্চগড়ে সবচেয়ে বেশি তেঁতুল পাওয়া যায়, এটা জাস্ট মনে রাখবা। পঞ্চগড়ে বেশি তেঁতুল পাওয়া যায় কেন? কারণ ভাই এনে কিছু ঝামেলা আছে। প্রশ্ন আসে টেকনাফ তেতুলিয়া কোনটি কোথায় অবস্থিত পর্যায়ক্রমে, তখন ঝামেলা লাগায় ফেলে। তুমি জাস্ট এই জিনিসটা মনে রাখবা যে পঞ্চগড়ে অনেক তেঁতুল পাওয়া যায়, তার মানে পঞ্চগড় জেলার মধ্যে সবচেয়ে উত্তরের উপজেলা হচ্ছে তেঁতুল। এই জিনিসটা তোমার ভাই তেতুলিয়া, এই জিনিসটা অনেক তোমাকে কাজে দিবে। তুমি জাস্ট এতটুকু মনে রাখবা, পঞ্চগড়ে অনেক তেতুলিয়া পাওয়া যায়। এবার বলো বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান কোনটা? এই স্থানটা নিয়ে অনেক ঝামেলা তোমাদের মধ্যে আমি জানি। এখন তোমরা তোমরা বলো কোনটা, দেখি তোমরা বলো একটু কোনটা বাংলাদেশ সবচেয়ে উত্তরের স্থান কোনটা। আচ্ছা, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ, ওকে। ময়মনসিংহ কোন জনপদে অবস্থিত? ময়মনসিংহ বঙ্গের মধ্যে পড়ছে। বঙ্গ সবচেয়ে বড় যে জনপদ সেটা হচ্ছে বঙ্গ। ময়মনসিংহ হচ্ছে তোমার ঢাকাও তো বঙ্গের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে ময়মনসিংহের তোমার কি বলে যে ময়মনসিংহ, তারপর হচ্ছে তোমার ফরিদপুর, এটা হচ্ছে ময়মনসিংহ ঢাকা, এটা হচ্ছে তোমার বঙ্গের উত্তর সাইডে পড়ছে, আর দক্ষিণ সাইডে পড়ছে হচ্ছে তোমার বরিশাল ফরিদপুর। এই সাইডটা বঙ্গকে দুই ভাগে ভাগ করা হয়, তো এই সাইডটা হচ্ছে পদ্মাকে ভাগ করা ধরলে উপরের সাইডটা ওই সাইডে পড়ছে বঙ্গ, আর এই সাইডে হচ্ছে বরিশাল আর ফরিদপুর পড়ছে। এটা নিয়ে আমি ইন ডিটেইলস ক্লাসে পড়াবো যখন তোমাদেরকে প্রাচীন বাংলার ইতিহাস পড়াবো। আচ্ছা, অনেকে বলতেছে জায়গিরজুত, অনেকে বলতেছে বাংলা বান্দা, এটা নিয়ে ভালোই কনফিউশন। তবে দেখো, এটাকে তোমার স্থান বললে হবে জায়গিরজুত। খুব ভালোভাবে মনোযোগ দাও। স্থান যদি বলে হবে জায়গিরজুত, আর যদি বলে ইউনিয়ন বা হচ্ছে তোমার হচ্ছে ওটা তো স্থলবন্দর, তাহলে হবে বাংলা বান্ধা। কিন্তু অনেকে আবার জায়গিরজুত না দিয়ে বাংলা বান্ধাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। তো এই ক্ষেত্রে তুমি যদি জায়গিরজুত অপশনে থাকে তাহলে জায়গিরজুত দিবা, আর না থাকলে তুমি বাংলা বান্ধা দিবা। না থাকলে তুমি কি দিবা? বাংলা বান্ধা দিবা। ওই যে একটা গান আছে না, মনে আছে তোমাদের, এই যে আমি ঘুরি সারা বাংলাদেশ। আচ্ছা, একটু এটা পরে দেখতেছি, আমি ঘুরি সারা বাংলাদেশ, এটা অবশ্যই তোমাদের মনে আছে হয়তো। আল্লাহ, কোথায় কই গেল? এই যে দেখছো, এই যে যেতে যেতে সন্ধ্যা বাংলা বন্ধা, তোমরা শুনছো? যেতে যেতে সন্ধ্যা বাংলা বান্ধা, দেখছো? বাংলা বান্ধা 0.00 কিলোমিটার। এই যে আবার এটা হচ্ছে বাংলা বান্ধা সবচেয়ে উত্তরের, বাংলা বান্ধা 0.00 কিলোমিটার। ঠিক আছে, একদম বাংলাদেশের সবচেয়ে উত্তরের যে আমরা বলি ইউনিয়ন বলি বা স্থলবন্দর বলি, এটা হচ্ছে বাংলা বান্ধা। এই অ্যাড্রেসটা সবাই দেখছো না? হ্যাঁ। তারপর এই যে এটা হচ্ছে তোমার কক্সবাজার আছে, এটা পরে দেখাইতেছি, কক্সবাজার টেকনাফ, ওইটা পরে দেখাইতেছি। তো এইবার আসো, আমি যেটা তোমাদেরকে দেখাইতে চাচ্ছি যে
এই যে বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পাইলাম পঞ্চগড়, উপজেলা পাইলাম তেতুলিয়া, স্থান পাইলাম জায়গিরজুত অথবা বাংলাবান্ধা। এটা আমাদের গেল। এবার আসি দক্ষিণে। এটা তো দক্ষিণ আমরা জানি। এই যে দক্ষিণ দেখো, এই দক্ষিণটাকে আমি যদি একটু বড় করে দেই তোমাদের সুবিধার্থে, এটা কি বড় হবে? হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না? এই যে দেখো, এই যে চট্টগ্রাম, আর এই যে হচ্ছে এটা কি কক্সবাজার, কক্সবাজার। তাহলে বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে দক্ষিণে বা বাংলাদেশের সর্বদক্ষিণে যে জেলাটা, সেই জেলাটার নাম কি? অবশ্যই কক্সবাজার। জেলাটা আমি বলে দিলাম কক্সবাজার, কক্সবাজার, ঠিক আছে, কক্সবাজার। কিন্তু উপজেলা কোনটা এবং স্থান কোনটা, এইটা সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি আসে এটা। তুমি যদি ভাইয়ের কথা বিশ্বাস হয়, তুমি একটা বই নিয়ে ধরে দেখো, তুমি আগের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, দেখো এই প্রশ্নগুলো কত বেশি আসে। হ্যাঁ, জোবান আহমেদ এটা করছিল, তখন তো আমাদের কাছে এটা খুব দারুণ, খুব ভালো লাগার একটা অ্যাড ছিল, তাই না? ওকে, হ্যাঁ, অনেকে বলতেছে কক্সবাজার, টেকনাফ বলছে। আচ্ছা, হাইফা রহমান, ওকে ওকে, আচ্ছা, বাহ, দারুণ, সবাই কি দারুণ অ্যান্সার করতেছে। আসলে তোমাদের দেখে আমার খুব ভালো লাগতেছে যে তোমরা এখন এইচএসসি পরীক্ষা শেষ হয় না, এখনই তোমরা সাধারণ জ্ঞান নিয়ে এত বেশি জানো, সত্যি খুব ভালো লাগতেছে দেখে। ওকে, তাহলে জেলা পাইলাম কক্স, উপজেলা পাইলাম হচ্ছে কি টেকনাফ। মনে রাখবা, উপজেলা হচ্ছে টেকনাফ, এখানে হচ্ছে উপজেলা হচ্ছে টেকনাফ। আর স্থান, স্থান হচ্ছে তোমার নরমালি হচ্ছে সেরাদ্বীপ, নরমালি হচ্ছে সেরাদ্বীপ, সেরাদ্বীপ। আর যদি সেরাদ্বীপ অপশনে না থাকে তাহলে হবে সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন। মাথায় রাখো, কেন বলতেছি একটু মাথায় রাখো, আমি বুঝাচ্ছি, বাট তুমি আগে এই জিনিসটা তুমি আগে একটু ভালো করে বুঝো। যে আমি বললাম সব বাংলাদেশের সর্বদক্ষিণে যে জেলা সেটা হচ্ছে কক্সবাজার, সেটা হচ্ছে কক্সবাজার। কিন্তু বাংলাদেশের সর্বদক্ষিণে যে উপজেলা, সেই উপজেলাটা হচ্ছে টেকনাফ, উপজেলাটা হচ্ছে টেকনাফ। কিন্তু যদি বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান অর্থাৎ সর্বশেষ যে জায়গাটা, সেটাকে বলছি আমি সেরাদ্বীপ। এটার অন্য একটা নাম হচ্ছে সেরাদিয়া, সেরাদিয়া। এখানে কোনো মানুষ বসবাস করে না, জাস্ট সর্বশেষ একটা জায়গা আছে। আর এটার আগে যেটা আছে সেটা হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন হচ্ছে একটা ইউনিয়ন, এবং এই ইউনিয়নে অনেক মানুষ, তোমরা তো জানোই, যাও, আমিও গেছিলাম, তো সেখানে যা মানুষ বসবাস করে, অনেক মানুষ বসবাস করে, এটা হচ্ছে সেন্ট মার্টিন। যদি অপশনে সেরাদ্বীপ থাকে তাহলে অবশ্যই মাস্ট তোমাকে সেরাদ্বীপ দেখাইতে হবে। আর যদি সেরাদ্বীপ না থাকে তাহলে তুমি সেন্ট মার্টিন দেখাইবা। এটা তো আমি বলার কথা বললাম, এবার মনে রাখার জন্য আমি কি করব সেটা দেখো। এই দেখো ভাইয়া, এটা হচ্ছে আমার কক্সবাজার। এইবার আমি হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে কক্সবাজার আছে না, এটার এই পাশে হচ্ছে, মনে করো যে এটাকে দেখা যাচ্ছে, মনে হয় না দেখা যাচ্ছে, বাট এটা আমি একটু বড় করতে পারতেছি না, সরি, বাট আচ্ছা, এইখানে মনে করো এটা হচ্ছে সেন্ট মার্টিন। আর এই সেন্ট মার্টিনের এই পাশে যেটা পরেই মনে হয় দেখা যাচ্ছে না, আচ্ছা আমি এইখানে বড় করে দেখাই। এটা মনে করো সেন্ট মার্টিন, আর এই পাশে হচ্ছে সেরাদ্বীপ, ঠিক আছে? তো এই সেন্ট মার্টিনটা কত? সেন্ট মার্টিনটা হচ্ছে তোমার 8 কিলোমিটার। এটার কালারটা একটু অন্যরকম। এটা হচ্ছে তোমার 8 কিলোমিটার, 8 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিনের যে আয়তন সেটা হচ্ছে 8 বর্গ কিলোমিটার। এটা অনেক সময় পরীক্ষায় আসে। এটা হচ্ছে 8 বর্গ কিলোমিটার। আর এই যে সেরাদ্বীপ, এটা হচ্ছে তোমার 3 বর্গ কিলোমিটার। সেরাদ্বীপ হচ্ছে 3 বর্গ কিলোমিটার। তো এই 8 বর্গ কিলোমিটার যে জায়গাটা, এটার সাথেই কিন্তু লাগানো থাকে তোমার সেরাদ্বীপটা। কিন্তু সেরাদ্বীপটা যখন তোমার অনেক বেশি পানি আসে, তখন সেটা পানির নিচে ডুবে যায়, ঠিক আছে? পানির নিচে ডুবে যায়, সেটা একটু নিচু। এই জন্য এই সেরাদ্বীপে মানুষ বসবাস করে না, বাট এই সেন্ট মার্টিনে মানুষ বসবাস করে, কারণ সেটা একটু উঁচু, ঠিক আছে? তাহলে যদি বলা হয় সেন্ট মার্টিন বাংলাদেশের একটা দ্বীপ, সেন্ট মার্টিন বাংলাদেশের একটা দ্বীপ, এবং এটাতে হচ্ছে 8 বর্গ কিলোমিটার, এটাতে হচ্ছে 8 বর্গ কিলোমিটার, আর সেরাদিয়া হচ্ছে 3 বর্গ কিলোমিটার। তাহলে আমরা উত্তর পাইলাম, দক্ষিণও ভালো করে জানলাম। সবাই বুঝতে পারছো তো? মাথা ঘুরে যাচ্ছে? এখনই যদি মাথা ঘুরে যায় কিভাবে হবে? শোনো, মাথা ঘুরানোর কিছু নাই, আমি জাস্ট তোমাকে আরেকবার বলি, আরেকবার মনে করে দিই। এই দেখো, সবচেয়ে উত্তরের যে জেলাটা পাইছি পঞ্চগড়, সবচেয়ে উত্তরের জেলাটা পাইলাম
পঞ্চগড়। সবচেয়ে উত্তরের উপজেলাটা পাইলাম কি? তেতুলিয়া। পঞ্চগড়ে তেঁতুল পাওয়া যায়। তারপরে স্থান হচ্ছে জায়গিরজোত অথবা বাংলা বান্দা। এইবার দক্ষিণে চলে আসলাম কক্সবাজার। কক্সবাজার উপজেলা টেকনাফ। টেকনাফের যে স্থান সবচেয়ে দক্ষিণে সেটা বলবো আমরা সেরাদ্বীপ। সেরাদ্বীপ অপশনে না থাকলে সেন্ট মার্টিন। শেষ। তাহলে উত্তর পাইলাম, দক্ষিণ পাইলাম। এইবার আমি যদি সবচেয়ে পশ্চিমে আসি, পশ্চিমে যে জেলাটা সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ। এই চাপাই নবাবগঞ্জ কোন বিভাগে কেউ বলতে পারবা? দেখা না, না দেখা বলো। চাপাই নবাবগঞ্জ কোন বিভাগে দেখি বলতে পারো কিনা? চাপাই নবাবগঞ্জ কোন বিভাগে? আচ্ছা, 203টা শেয়ার দেখতে পাচ্ছি। আমাদেরকে আরো 300 শেয়ার লাগবে, আরো 300 শেয়ার লাগবে। সবাই এখনো যেই 600 জন দেখতেছো সবার কাছে ভাই একটা হাম্বল রিকোয়েস্ট, সবাই জাস্ট একটা করে শেয়ার করে দাও, তাহলে কিন্তু 300 শেয়ার হয়ে যাবে। ঠিক আছে? ওকে, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমরা চাচ্ছি একটা রেকর্ড করতে। 500 শেয়ার দিয়ে আজকে আমরা রেকর্ড করে ফেলবো। ঠিক আছে? ওকে, তাহলে আমারও পড়াইতে ভালো লাগবে যে তোমরা ভাইয়ের জন্য এতটুকু স্যাক্রিফাইস করতেছো। ঠিক আছে? ওকে, সবাই বলতেছো রাজশাহী, রাইট। এটা হচ্ছে রাজশাহী বিভাগে সবচেয়ে যে পশ্চিম, এটা তো আমরা জানি এটা হচ্ছে পশ্চিম, এবং এই পশ্চিমের সবচেয়ে যেই জেলাটা আছে পশ্চিমে সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আর সবচেয়ে এই পূর্বে হচ্ছে তোমার এই বান্দরবন। পূর্বে হচ্ছে বান্দরবন। তাহলে এইগুলার এতটুকু জেনে রাখলেই হবে, আর বেশি জানতে হবে না। তারপরে বান্দরবনে যেমন থানচি, আখাইনটং। বান্দরবন হচ্ছে তোমার জেলা, আর উপজেলা হচ্ছে থানচি, আর স্থান হচ্ছে আখাইনটং। ঠিক আছে? আর এই চাঁপাইনবাবগঞ্জের জেলা হচ্ছে শিবগঞ্জ। উপজেলা হচ্ছে শিবগঞ্জ, আর স্থান হচ্ছে মনকষা। তো এইগুলো আসলে লাগে না, এগুলো খুব বেশি পরীক্ষা লাগে না, শুধু জেলাটা মনে রাখলেই হবে যে বান্দরবান সবচেয়ে পূর্বে আর সবচেয়ে পশ্চিমে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। কারেক্ট? ওকে, এবার এখানে আমরা না যাই। এবার আমি তোমাদেরকে একটু অন্য জিনিস দেখাই। এগুলা তোমরা যারা হচ্ছে একটু একটা জিনিস দেখাই দিই আমি তোমাদেরকে। যেমন তোমরা এখানে কিছু জিনিস জানতে পারো, যেমন বাংলাদেশের এই যে রংপুর জেলা, এই রংপুর জেলায় 8টা জেলা আছে। এটা পরীক্ষা আসে না, কিন্তু আসবে ঢাকা বিভাগে। সরি, ঢাকা বিভাগে কয়টা জেলা আছে দেখি বলো তো। এটা পরীক্ষা আসে। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? কয়টি জেলা আছে? ঢাকা বিভাগে কয়টা জেলা আছে? দেখি এটা কে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কে পারে আমি দেখবো। ঢাকা বিভাগে কয়টা জেলা আছে দেখবো আমি। ঢাকা বিভাগে কয়টা জেলা আছে? ওকে, 13টা। বাহ, জান্নাতুল ফেরদৌস বলছে 13টা, সামহা সরকার বলছে 13টা, ইনায়াত ইবনাত বলছে 13টা, ঝর্ণা মার্মা বলছে 13টা, পূজা সরকার বলছে 13টা, সুজন রানা বলছে 13টা। বাহ, অসাধারণ অসাধারণ। ঢাকা বিভাগে জেলা আছে 13টা, মনে রাখবা। ঢাকা বিভাগে জেলা আছে 13টা, এবং সবচেয়ে বেশি জেলা কিন্তু ঢাকাতেই। সবচেয়ে বেশি জেলা ঢাকাতেই। ঠিক আছে? কিন্তু আমি যদি বলি আয়তনে বড় বিভাগ কোনটা? আয়তনে বড় বিভাগ দেখি বলো তো। আয়তনে বড় বিভাগ কোনটা? আয়তন। এবার দেখবো কে পারে। আয়তনে বড় বিভাগ। দেখো তো, তুমি এই ম্যাপটা দেখো না, তুমি এই ম্যাপটা দেখে তুমি আমাকে বলো যে ভাইয়া আপনি দেখেন, আমি আপনাকে বুঝিয়ে দেই যে এখানে সবচেয়ে বড় যেই বিভাগ সেটা হচ্ছে এই বিভাগটা। দেখি কে পারে। দেখি সবচেয়ে বেশি কে পারে। আয়তনে বড় বিভাগ কোনটা? বাহ, সবাই বলছে চট্টগ্রাম। দারুণ দারুণ। তাহলে দেখো, এই যে চট্টগ্রাম, তোমার এই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে, দেখো ব্রাহ্মণবাড়িয়া নিলাম, কুমিল্লা নিলাম, তারপরে হচ্ছে চাঁদপুর নিলাম, লক্ষ্মীপুর নিলাম, নোয়াখালী নিলাম, ফেনী নিলাম, চট্টগ্রাম, কক্সবাজার, তারপরে হচ্ছে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি নিয়ে এই পুরোটা হচ্ছে চট্টগ্রাম বিভাগ। তুমি দেখো তো, এত বড় বিভাগ আর কোনোটা আছে কিনা? দেখো না, এত বড় বিভাগ। বাংলাদেশের মোট আয়তনের মানে হচ্ছে 10% হচ্ছে চট্টগ্রাম। 10% না, 10% না, আরো বেশি হবে। কত যেন হচ্ছে এটা চট্টগ্রাম। ঠিক আছে? এবার বলো সবচেয়ে ছোট বিভাগ কোনটা?
এবার বলো এই ম্যাপের মধ্যে সবচেয়ে ছোট বিভাগ কোনটা, দেখি বলো। এটা তো আমরা চট্টগ্রাম পাইলাম, চট্টগ্রামে কিন্তু 11টা জেলা, মনে রাখবা সবচেয়ে বেশি জেলা হচ্ছে ঢাকায়, ঢাকা বিভাগে, আর সবচেয়ে তারপর দ্বিতীয় হচ্ছে চট্টগ্রাম, চট্টগ্রামে 11টা জেলা, ঠিক আছে। আর এখানে কিন্তু এই ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর এগুলা নিয়েই কিন্তু হচ্ছে মেঘনা বিভাগটা হওয়ার কথা ছিল, এগুলা নিয়েই মেঘনা বিভাগটা হওয়ার কথা ছিল, 6টা নিয়ে। আচ্ছা ময়মনসিংহ, ময়মনসিংহ রাইট রাইট, মেহেদী হাসান মুগ্ধ, তারপরে হচ্ছে সুমাইয়া হাওলাদার, হাইফা রহমান, ময়মনসিংহ। হ্যাঁ, তাহলে সবচেয়ে ছোট পাইলাম হচ্ছে আমরা ময়মনসিংহ, ঠিক আছে, ময়মনসিংহ। আর এই ময়মনসিংহে কয়টা জেলা আছে? খুব ইজি, ময়মনসিংহে জেলা আছে মাত্র 4টা। ময়মনসিংহে জেলা আছে কয়টা? শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, এই 4টা হচ্ছে ময়মনসিংহ বিভাগের জেলা। ঠিক এই 4টার মতো আবার কিন্তু তোমার হচ্ছে এই সিলেটেও 4টা জেলা আছে। দেখো আমরা কত কিছু জেনে যাচ্ছি। ময়মনসিংহে মাত্র 4টা জেলা আছে, ময়মনসিংহ নিজে একটা, এটারে বাদ দিয়ে দিলাম। জামালপুর, শেরপুর, নেত্রকোনা, শেষ। এবার সিলেট, সিলেটেও 4টা জেলা আছে, ময়মনসিংহ 4টা জেলা, সিলেটেও 4টা জেলা, দুইটা কিন্তু পাশাপাশি, দেখো দুইটাই পাশাপাশি। ময়মনসিংহে 4টা জেলা পাইলাম, সিলেটেও 4টা জেলা পাইলাম। সিলেটে কি? সিলেট নিজে একটা, এটা বাদ। সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, শেষ। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, এখানেও 4টা পাইলাম। তাহলে যদি বলা হয় যে কোন দুইটা বিভাগে 4টা করে জেলা আছে, দেখো তো ময়মনসিংহ, সিলেট। এবার আরো একটা প্রশ্ন আছে যে কোন বিভাগের সবগুলা জেলাই তোমার হচ্ছে ভারতের সাথে সীমান্তবর্তী। এই দেখো ময়মনসিংহ নিজে ভারতের সীমান্তবর্তী, শেরপুর ভারতের সীমান্তবর্তী, জামালপুর ভারতের সীমান্তবর্তী, নেত্রকোনা ভারতের সীমান্তবর্তী, তার মানে 4টাই ভারতের সীমান্তবর্তী ময়মনসিংহ বিভাগের। আবার তুমি যদি সিলেট দেখো, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার 4টাই ভারতের সীমান্তবর্তী, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমরা কয়টা জেলা সম্পর্কে জানলাম, অলরেডি অনেকগুলো জেলা সম্পর্কে কি বলে বিভাগ সম্পর্কে জানা ফেললাম, তাই না? ওকে, সবাই বুঝতেছো তো? আচ্ছা হ্যাঁ, এবার আমি তোমাদেরকে আরেকটা দারুণ জিনিস শিখাই। বলো তো সবচেয়ে বেশি জনসংখ্যা কোন বিভাগে? দেখো অনেকের কাছে মনে হতে পারে ভাই এগুলো তো জানি, আবার অনেকে বলবে আল্লাহ এগুলো তো জানতামই না। তাইলে এই যে দুইজনের মধ্যে যে পার্থক্য, এখন তুমি ডিসাইড করো, তুমি নিজেকে জিজ্ঞেস করো যে আমি কোন দলে আছি। একদল বলবে ভাই এগুলো তো সহজ, একদম পানিবাদ, এগুলো পরে দিচ্ছেন কেন? আরেক দল বলবে আল্লাহ এগুলো তো আমি এতদিন পড়িই নাই। তাইলে তুমি কোন দলে আসো সেইটা নিজে আগে বুঝা তারপরে তুমি ডিসিশন নাও যে তোমার আসলে কত দূর যাওয়া বাকি, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, সবচেয়ে বেশি জনসংখ্যা কোন বিভাগে? আচ্ছা হ্যাঁ, ঢাকা। তো সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে ঢাকা বিভাগে, বেশি জনসংখ্যা আমি লিখে দিচ্ছি। আচ্ছা ঢাকাতে কত জনসংখ্যা আছে কেউ বলতে পারবা? দেখি বলো তো। বেশি জনসংখ্যা, আমি আজকে তোমাদেরকে এমন এমন কিছু জিনিস পড়াবো যেগুলো আগে তোমাদের কেউ বলে নাই, আগে কেউ তোমাদের পড়ায় নাই, এমন সব জিনিস আজকে বলবো। দেখো বেশি জনসংখ্যা হচ্ছে যেই বিভাগে, সেটা হচ্ছে ঢাকা বিভাগ, ঢাকা বিভাগ। আর সবচেয়ে কম জনসংখ্যা, দেখি বলো তো, কম জনসংখ্যা বলো, কম জনসংখ্যা কোনটা? আচ্ছা কেউ বলছে 2 কোটি। আচ্ছা এক একজন এক একটা বলতেছে। আমি জেলা বলিনি, আমি বিভাগ বলছি, বিভাগ। আচ্ছা শিহাব বলছে বরিশাল, আসিয়া আনাম বিভা বলছে বরিশাল, তন্ময় চন্দ্র রায় বলছে ময়মনসিংহ। আচ্ছা না, সবচেয়ে কম জনসংখ্যা হচ্ছে বরিশালে, মনে রাখবা সবচেয়ে কম হচ্ছে বরিশাল বিভাগে, বরিশাল বিভাগে, ঠিক আছে। জেলাগুলা আমি তোমাদের দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তো এইগুলা এবার অনেকেই জানতে চায় ভাইয়া ঢাকা কি একটা মেগা সিটি নাকি ঢাকা একটা মেটা সিটি? এখন আবার অনেকে বলবে ভাইয়া মেগা সিটি মেটা সিটি কি, মেগা সিটি মেটা সিটি কি? এই দেখো মেগা সিটি, আরেকটা হচ্ছে মেটা সিটি। এই মেগা সিটি মেটা সিটির পার্থক্যটা তোমাকে জানতে হবে। যদি তুমি বলো, এবার বলো তো ঢাকা কোন সিটি, মেগা সিটি না মেটা সিটি? দেখি বলো। আমি বুঝাচ্ছি, আজকে বললাম তো তোমাদেরকে এমন এমন জিনিস পড়াবো যেগুলো তোমরা আগে জানতাই না। বলো
বলো ঢাকা কোন ইয়ের মধ্যে পড়ে, কোনটার মধ্যে পড়ে? আচ্ছা, যারা বলতেছো যে ভাইয়া মানে কিভাবে ভর্তি হবো আপনাদের কোর্সে, আমাকে কিছু বলা লাগবে না। আজকে ভর্তি হলে তুমি 300 থেকে 400 টাকা ডিসকাউন্ট পাবা, এতটুকু শিওর। আমরা যে লেকচার শিট দিব, সেই লেকচার শিট দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে যে ভাইয়া এত সুন্দর লেকচার শিট তো আর কেউ দেয় না। জাস্ট আমি তোমাদেরকে আবার দেখাবো যে আমরা যে লেকচার শিটটা দেখবো এটা কতটা প্রমিনেন্ট লেকচার শিট, তুমি শুধু পড়লেই বুঝবা। তারপর বলবো ভাই এত সুন্দর লেকচার শিট, মানে অনেক কষ্ট করে ভাই, প্রচুর কষ্ট করে, প্রচুর রিসার্চ করে তারপর লেকচার শিট বানাইছি। যদি কমন না আসে তারপর বইলো, ঠিক আছে? আর তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবা, তোমরা যথেষ্ট ম্যাচিউর, যথেষ্ট ট্যালেন্ট, তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবা যে অনেক বই তো এত সুন্দর করে, এত মানে এত কম তথ্য দিয়ে এত সুন্দর করে সাজানো, এত প্রয়োজনীয় একটা লেকচার শিট হয় না, ঠিক আছে? ওকে, আচ্ছা, অনেকেই বলতেছো হ্যাঁ 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 সেটাই, যে মেগা সিটি ঢাকা কিন্তু হচ্ছে একটা মেগা সিটি। মনে রাখবা 2 কোটির নিচে, আমি 2 মাইনাস দিলাম, 2 কোটির নিচে যত যদি জনসংখ্যা থাকে তাহলে সেটা হচ্ছে মেগা সিটি। আর মেগা সিটি হচ্ছে 2 ক্রোর প্লাস, মানে কোন এলাকায় বা কোন শহরে যদি 2 কোটির বেশি মানুষ থাকে, মনে করো একটা শহরে 2 কোটির বেশি মানুষ, সেটা হচ্ছে মেটা সিটি। মেটা মেটা এটা হচ্ছে মেটা সিটি। আর মেগা সিটি হচ্ছে যেই শহরে 2 কোটি থেকে কম জনসংখ্যা থাকে। তাহলে ঢাকায় কিন্তু তোমার বাস করে মাত্র 1 কোটি 20 লাখ প্লাস। এটা হচ্ছে সর্বশেষ জনশুমারি অনুযায়ী যে ঢাকায় বাস করে 1 কোটি 20 লাখ মানুষ, এই আমাদের ঢাকায়, ঠিক আছে? এই জন্য ঢাকা হচ্ছে একটা মেগা সিটি। আর এই হচ্ছে আমি কিন্তু হচ্ছে ঢাকা যেই মেন ঢাকার কথা বলতেছি, একদম ঢাকা পুরো বিভাগ নিয়ে বলি নাই, ঢাকা পুরো বিভাগ না, ঢাকা মহানগরের কথা বলতেছি। তাহলে এখানে হচ্ছে তোমার 2 মেগা সিটি। আর মেটা সিটির মধ্যে সবার প্রথম কোনটা জানো? সেটা হচ্ছে টোকিও জাপান। টোকিও জাপান, তারপরে চীন টিন অনেক কিছু আছে। তো এই জন্য হচ্ছে এই মেটা সিটি 1 নাম্বার হচ্ছে টোকিও জাপান, যেই শহরে 2 কোটি মানুষ বসবাস করে। আর মেগা সিটি হচ্ছে তোমার এই ঢাকা, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি অনেক কিছু বুঝতে পারতেছো। হ্যাঁ, লেকচার শিট আমরা কুরিয়ার করব, ভর্তি হইলে তোমরা ভর্তি হইলে আমাদের লেকচার শিট পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, এই যে আমি জাস্ট তোমাদেরকে আরেকবার একটু লেকচার শিটটা দেখাই। এই যে দেখো, তোমরা তো পরে বলবা ভাইয়া কি এমন লেকচার শিট আপনি এত বলতেছেন। এই যে একটু আগে তো একবার দেখাইলাম, তাই না? দেখো এমসিকিউ আছে, তোমরা অনেক এমসিকিউ পাবা। এখানে একটু কম আছে, বাট অনেকগুলাতে 100-150 এমসিকিউ পাবা, ঠিক আছে? আমাদের ইংলিশ, বাংলা, জিকে সবগুলোর, এবং যারা ম্যাথের পরীক্ষা দিবা সেগুলোরও আছে, ঠিক আছে? এই দেখো একদম সুন্দর করে কিন্তু আমাদের একদম যেভাবে তুমি পড়তে সুবিধা হয় ঠিক সেভাবেই কিন্তু আমরা এই লেকচার শিটগুলো সাজাইছি, দেখছো? একদম তোমার যেভাবে পড়তে সুবিধা হয়, খুব অল্প তথ্য দিয়ে যেগুলা পরীক্ষায় আসে সেগুলো নিয়েই কিন্তু হচ্ছে আমরা লেকচার শিট তৈরি করছি, ঠিক আছে? তো এগুলো তোমরা আমাদের কোর্সে ভর্তি হইলে পাবা। ওকে, আর দেখাতে যাচ্ছি না। আচ্ছা, ওকে, এবার আসো, এটা তো আমরা দেখলাম। এবার আমি তোমাদেরকে একটা নতুন জিনিস বা কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়াই, যেগুলো নিয়ে তোমাদের মধ্যে অনেক অনেক এখনো অনেক অনেক হচ্ছে কনফিউশন আছে। এবার বলো তো, বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার নাকি 1,47,610 বর্গ কিলোমিটার? অনেকে বলবে ভাইয়া এটা তো দুধবাত প্রশ্ন, এটা তো আমি সেই জন্মের আগে থেকেই পড়ে আসছি। আর অনেকে বলবে আল্লাহ এখন আমি কোনটা দিব, এ কিয়া হুয়া, মেরে সাথ কিয়া হুয়া, ঠিক আছে? এখন বলবে অনেকেই, দেখি কে কোনটা আনসার দেয়। আচ্ছা, বাহ, অনেক অ্যান্সার পাচ্ছি। কেউ বলছে 1,47,570, কেউ বলছে 1,47,610। ওকে, ওকে, আচ্ছা, কেউ বলতেছে 610, কেউ বলতেছে 570। এখন দুইটা দল হয়ে গেছে, দুই মাযহাবের অনুসারী হয়ে গেছে। তো এত মাযহাবের অনুসারী হওয়া যাবে না। মনে করবা বাংলাদেশের বর্তমান যে আয়তন সেটা 570, ঠিক আছে? আর এই যে 610 অর্থাৎ 570 থেকে কত বেশি? 40 বর্গ কিলোমিটার বেশি। এই 40 বর্গ কিলোমিটার বেশি কই থেকে আসছে? বাংলাদেশে যখন ছিটমহল বিনিময় হয়েছে, ছিটমহল বিনিময় হয়
এই ছিটমহল বিনিময় হওয়ার পরে ভারতের সাথে কাদের সাথে ভারতের সাথে বাংলাদেশের ছিটমহল বিনিময় শুরু হয়। এখন অনেকে বলবো ভাইয়া ছিটমহল কি, ছিটমহল কি সেটা আমি ধীরে ধীরে পড়াবো। এই যে ছিটমহলের জন্য বাংলাদেশের সাথে যখন ভারতের ছিটমহল বিনিময় হয় তখন বাংলাদেশ 40 বর্গ কিলোমিটার বেশি পাইছে, সেই 40 বর্গ কিলোমিটার বেশি নিয়ে হচ্ছে 610। কিন্তু কথা হচ্ছে এই 610 এখনো গেজেটেড হয় নাই। এখন প্রশ্নটা যদি হয় বাংলাদেশের আয়তন কত, তাহলে অবশ্যই তুমি 1,47,570 দাগাইবা। কিন্তু প্রশ্নটা যদি হয় ছিটমহল বিনিময়ের পরে, ছিটমহল বিনিময়ের পরে বাংলাদেশের আয়তন কত, তাহলে তুমি দেখাবে 1,47,610। অথবা যদি এই প্রশ্নটাই থাকে বাংলাদেশের আয়তন কত, অপশনে যদি 570 না থেকে 610 থাকে তাহলে তুমি 610 দিবা। আর কোনো কনফিউশন কি আছে বাচ্চারা? দেখি বলো তো, আর কোনো কনফিউশন আছে কিনা? ওকে, ঠিক আছে, আচ্ছা, বাহ, খুব সুন্দর। ওকে, তাহলে এই প্রশ্নটা আমরা বুঝলাম। এইবার চলো আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখি। আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? দেখি বলো, এটা কি 90 হবে, নাকি হচ্ছে 92 হবে, নাকি 94 হবে, নাকি 95 হবে? অনেকেই অনেক কিছু দেখায়, তো এবার তোমরা একটু বলো কোনটা হবে, 90, 92, 94, 95? দেখি ট্যালেন্টেড বাচ্চারা কোথায়, আমার ট্যালেন্টেড বাচ্চারা কোথায় দেখি। তালহা জুবায়ের রাফি বলছে 94, নাজমুল ইসলাম তন্ময় বলছে 94। কি রে ভাই, সবাই ভুল করতেছে, সবাই ভুল করতেছে, সবাই ভুল করতেছে। এই আনসার তোমরা কেউ জানো না? আহারে, আচ্ছা, আই এডুকেশন মানি বেস্ট, বাহ, হ্যাঁ, আই এডুকেশন মানি বেস্ট, সেটা তোমরা কাজে প্রমাণ পাবা, শুধু আমরা বললেই হবে না, সেটা তোমরা কাজে প্রমাণ পাবা। ওকে, আচ্ছা 92, আসলে এটার আনসার 94 হবে। এই 94 কিন্তু আমরা বলতেছি না, এটা যে বিশ্ব রিপোর্ট, যে বিশ্ব রিপোর্ট ইউএনএফপিও আছে বা আরো যে অনেকগুলো রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে বাংলাদেশ হচ্ছে বিশ্বের 94তম, মানে বাংলাদেশের যে আয়তন, সেই আয়তন অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 94তম। কিন্তু অপশনে যদি 94তম না থাকে তাহলে তুমি অবশ্যই 90তম দিবা, অবশ্যই 90তম, ঠিক আছে? 94 অপশনে না থাকলে 90 দিবা, বাট অপশনে 90, 92, 94, 95 সবগুলা থাকলেও তুমি অবশ্যই 94 দাগাবা, ঠিক আছে? আর এই 95 হচ্ছে, এটা হচ্ছে নেপালের, এটা হচ্ছে নেপালের হচ্ছে তোমার অবস্থান। নেপালের অবস্থান বাংলাদেশ থেকে অল্প একটু ছোট, একদম অল্প একটু ছোট, এই জন্য নেপাল হচ্ছে 95 আর বাংলাদেশ হচ্ছে কত, 94, ঠিক আছে? আশা করি এটা ক্লিয়ার থাকবে। ওকে, এবার আসো আমি তোমাদের কিছু জিনিস দেখাই। আচ্ছা, এটা তো বাংলাদেশের দিকভিত্তিক অবস্থান, আমি তোমাদেরকে একটু আগে পড়ে আসছি। পঞ্চগড়, তেতুলিয়া, জায়গিরজুদ, উত্তর, দক্ষিণ, এগুলো তোমরা এগুলো মাত্রই পড়ে আসছি। এই যে একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাই, আরো দারুণ দারুণ জিনিস তো আছেই। হ্যাঁ, নেপালের অবস্থান হচ্ছে 95, ঠিক আছে? এই দেখো, অনেকেই আমাকে প্রশ্ন করে ভাইয়া দ্রাঘিমা, অক্ষাংশ এইসব কি ভাই, এগুলো কেন পড়ান লাগে? কিন্তু কথা হচ্ছে ভাইয়া এগুলো তো পরীক্ষায় আসে না, পরীক্ষায় তো আসে অন্য জিনিস। হ্যাঁ, তো যেই জিনিসটা আসে সেটাই আমি দেখাই। প্রথমে আমি তোমাদেরকে দেখাই, এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছ না, এই দেখো কিছু দাগ আছে, এই যে আমি দাগগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি, এই যে, হ্যাঁ। তারপরে আরেকটা দাগ দেখতে পাচ্ছ, খুব মনোযোগ দিয়ে দেখো, খুব মনোযোগ দিয়ে, কারণ এই জিনিসটা তুমি যদি মনোযোগ না দাও তাহলে তুমি এই জিনিসটা শিখতে পারবা না, ঠিক আছে? এই যে এইবার এই দেখো, এই যে দাগগুলা, এবং আরেকটা দাগ আমি দিয়ে দিই, এই যে, হ্যাঁ। তো এই দাগগুলা আসলে কি ভাই? এটা হচ্ছে তোমার, মনে রাখবা, এগুলা হচ্ছে অক্ষাংশ। এগুলা কি? এগুলা হচ্ছে অক্ষাংশ। এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। এটা হচ্ছে এটা হচ্ছে অক্ষাংশ। আর এগুলো হচ্ছে দ্রাঘিমা, এগুলো হচ্ছে কি? দ্রাঘিমা। এটাও দ্রাঘিমা, এটাও দ্রাঘিমা। এখন এখান দিয়ে একটা গেছে, সেটা হচ্ছে আবার
90 ডিগ্রি পূর্ব, 90 ডিগ্রি দ্রাঘিমা আর কি, ঠিক আছে, 90 ডিগ্রি দ্রাঘিমা। এই লম্বা যেগুলো মনে রাখবা, লম্বা যেগুলো গেছে সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, আর যেগুলো এইভাবে গেছে সেগুলো হচ্ছে অক্ষাংশ, ঠিক আছে। যেগুলা এইভাবে পশ্চিম থেকে পূর্বে গেছে সেগুলো অক্ষাংশ, আর যেগুলা উপর থেকে নিচে গেছে সেগুলো হচ্ছে দ্রাঘিমাংশ। এখানে তোমাকে খুব বেশি কিছু মনে রাখতে হবে না ভাই, এখানে তোমাকে মনে রাখতে হবে বাংলাদেশের উপর দিয়ে যে রেখাটা গেছে সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এই যে বাংলাদেশের উপর দিয়ে যে রেখাটা গেছে সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এই যে এটা কর্কট ক্রান্তি রেখা। আর বাংলাদেশের উপর দিয়ে যে দ্রাঘিমাটা গেছে সেটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। এখন আবার প্রশ্ন করা হয় যে এই 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং কর্কট ক্রান্তি রেখা কোথায় মিলিত হয়? মিলিত হয় এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে তোমার ফরিদপুরের ঢাকা, মানে ঢাকার যে ফরিদপুর, অথবা ঢাকা বলা লাগবে না, ঢাকা বিভাগের ফরিদপুর, ফরিদপুর জেলা, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা, ভাঙ্গা উপজেলা। কথা কি ক্লিয়ার? অনেকের কাছে মাথায় কি প্যাচ ট্যাচ লাগতেছে? প্যাচ লাগার কিছু নাই, শুধু মনে রাখবা এটা হচ্ছে অক্ষাংশ বলা হয়, এগুলাকে অক্ষাংশ বলা হয়, মাঝখানে এটা কর্কট ক্রান্তি, আর এগুলা সব হচ্ছে দ্রাঘিমা, উপর থেকে নিচে হচ্ছে দ্রাঘিমা যায়, মাঝখানেটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এটাকে আবার বলা হয় ট্রপিক অফ ক্যান্সার, ইংলিশে এটা কি বলা হয়? ট্রপিক অফ ক্যান্সার। ক্যান্সার, ক্যান্সারকে কি বলা হয় বাংলায়? কর্কট রোগ। ক্যান্সারকে বাংলা বলা হয় কর্কট রোগ, ঠিক আছে। তাহলে এই কর্কট ক্রান্তি রেখা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশে যেখানে মিলিত হয় সেই জায়গাটা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা, এবং এই জায়গাটায় অবস্থিত হচ্ছে বঙ্গবন্ধু মান মন্দির, বঙ্গবন্ধু মান মন্দির। এখন তুমি বলবা ভাইয়া বঙ্গবন্ধু মান মন্দির কি? বঙ্গবন্ধু মান মন্দির হচ্ছে তোমার বঙ্গবন্ধু মান মন্দির হচ্ছে একটা মহাকাশ অবলোকন কেন্দ্র, মহাকাশ অবলোকন কেন্দ্র, যেমন হচ্ছে স্পারসো। এই জায়গায় এইটা এগুলা করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা মহাকাশ নিয়ে তোমার হচ্ছে অনুসন্ধান, মহাকাশ নিয়ে জানার যে ইচ্ছা, মহাকাশ নিয়ে যে গবেষণা, এগুলা করতে পারি। এই তোমার হচ্ছে এই কর্কট ক্রান্তি রেখা, মনে রাখো একটা জিনিস মনে রাখো, এই কর্কট ক্রান্তি রেখা আর এই পূর্ব দ্রাঘিমা রেখা বিশ্বের 12টা জায়গায় মিলিত হয়েছে। বিশ্বের কয়টা জায়গায়? 12টা। এই যে 12টা জায়গায় মিলিত হয়েছে, তার মধ্যে এই প্রশ্নটা তো সব জায়গায় আসে, আল্লাহ সব জায়গায় এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে বাংলাদেশে কোন জায়গায় মিলিত হয়। এই দুইটা 12টার মধ্যে মনে করবা যে দুইটা জায়গায় হচ্ছে শুধু স্থলভাগে পড়ছে, আর সব হচ্ছে বিভিন্ন সাগর মহাসাগরের উপর পড়ছে। তো এই 10টা নিয়ে আমাদের কোনো হেডেক নাই। বাকি দুইটা, বাকি একটা হচ্ছে বাংলাদেশে পড়ছে ফরিদপুরের ভাঙ্গায়, আরেকটা পড়ছে হচ্ছে তোমার ইয়েতে তোমার হচ্ছে কি মালভূমি যেন, সাহারা, সাহারা মালভূমিতে পড়ছে, ঠিক আছে। সাহারা, সরি মরুভূমি, সাহারা মরুভূমিতে পড়ছে, সাহারা মরুভূমি। তাহলে বুঝতে পারতেছো যে বাংলাদেশে এই কর্কট ক্রান্তি দ্রাঘিমা রেখা বাংলাদেশে মিলিত হয় ফরিদপুরের ভাঙ্গায়, আরেকটা মিলিত হয়েছে এই সাহারা মরুভূমিতে, আর বাকি যে 10টা, বাকি 10টা বিভিন্ন সাগর উপসাগরে পড়ছে, ঠিক আছে। তাহলে এতটুকু জানলেই তোমার মোটামুটি, হ্যাঁ মাথার উপর দিয়ে যাচ্ছে। কেন মাথার উপর দিয়ে কেন যাবে? আমি তো তোমাদেরকে এত কিছু পড়তে হবে না, তোমাদেরকে ভাই এত কিছু পড়তে হবে না। আমি তোমাকে লাস্ট একটা কথা বলি, এই দেখো তোমার জন্য আরো সহজ করে দিই। আমি বুঝতে পারতেছি তোমাদেরকে বেশি চাপ দেওয়া হয়ে যাচ্ছে। এই দেখো, মনে করবা বাংলাদেশে একটা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা গেছে, এটা হচ্ছে কি দ্রাঘিমা, দ্রাঘিমা। আর এই জায়গা দিয়ে বাংলাদেশে একটা কর্কট ক্রান্তি রেখা গেছে। আর কিচ্ছু মনে রাখতে হবে না, বিশ্বাস করো, আর কিচ্ছু মনে রাখতে হবে না। আমি জাস্ট তোমাদের জানার জন্য বললাম, সবকিছু কিন্তু মনে রাখতে হয় না, কিছু জিনিস বুঝলেই হয়। তাহলে বাংলাদেশের উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা, আর এই পাশ দিয়ে গেছে দ্রাঘিমা রেখা। তো এই যে জায়গাটা পড়ছে এটা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা, এই জায়গায় একটা বঙ্গবন্ধু মান মন্দির অথবা মহাকাশ অবলোকন কেন্দ্র আছে, এতটুকু জানলেই হবে। ক্লিয়ার? এইবার আসো, এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই। বাংলাদেশের জিএমটি বা গ্রিনিস মান সময়, আমরা যে জিএমটি বা গ্রিনিস মিন টাইম বা বাংলায় বলা হয় গ্রিনিস মান সময়, এটা বাংলাদেশে কত বলো তো? কেউ বলতে পারবা দেখি? স্পারসো কার অধীনে? স্পারসো হচ্ছে তোমার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। স্পারসো হচ্ছে প্রতিরক্ষা, মনে রাখবা, স্পারসো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। কারণ স্পারসো দিয়ে আমরা কিন্তু আবহাওয়া, তারপর জলবায়ু, তারপর হচ্ছে আমাদের আকাশে কোনো অন্য দেশের বিমান টিমান এটা সেটা আসতেছে কিনা সবকিছু দেখি, এই জন্য এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন, ঠিক আছে। ওকে, হ্যাঁ 6 ঘন্টা, রাইট। এখন তোমার কি মাথায় ভাই প্রশ্ন আসে না?
তোমার কি মাথায় প্রশ্ন আসে না এই 6 ঘন্টা আমরা কেন বেশি বলি? ওয়াই, কেন? মনে রাখবা, এই যে আমাদের এই পৃথিবীতে কয়েকটা ভাগ করা হয়েছে না? এখানে হচ্ছে তোমার 0 ডিগ্রি নিরক্ষরেখা, 0 ডিগ্রি যেটা একদম পৃথিবীর মাঝখান দিয়ে গেছে, এটাকে বলা হয় 0 ডিগ্রি বা নিরক্ষরেখা। আমি আবারও বলতেছি, এটাকে মুখস্থ করার দরকার নাই ভাই, বিশ্বাস করো। তোমরা যদি ভূগোলের স্টুডেন্ট বা ভূগোল নাও জানো, এটাকে মুখস্থ রাখার কোনো দরকার নাই। তুমি জাস্ট আমার সাথে দেখো যে জুবাইর ভাই কি করতেছে সেটা দেখো। এই দেখো, একদম পৃথিবীর মাঝখান দিয়ে একটা রেখা গেছে, সেটাকে বলা হয় নিরক্ষরেখা। আর এখান দিয়ে একটা 0 ডিগ্রি আছে, এটার এখান দিয়ে হচ্ছে দ্রাঘিমা রেখা, এগুলাকে বলা হয় দ্রাঘিমা। যেমন 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270, 360, হ্যাঁ এরকম আছে। তো এই যে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি এই দ্রাঘিমা রেখাগুলো তোমার কেন হয়? এগুলা দিয়ে সময়ের পরিবর্তন হয়। এই দ্রাঘিমা রেখাগুলা দিয়া সময়ের পরিবর্তন হয়। এটা হচ্ছে 0 ডিগ্রি, যেমন এরকম 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 4 ডিগ্রি পর পর এরকম ধরা হয়, ঠিক আছে? 1 ডিগ্রি হচ্ছে 4 মিনিট, 1 ডিগ্রি হচ্ছে সমান সমান 4 মিনিটের দূরত্ব। তো এই যে মনে করো এটা হচ্ছে তোমার 0 ডিগ্রিটা হচ্ছে তোমার গ্রিনিচ মান, যেটা সেটা হচ্ছে মনে রাখবা লন্ডনে অবস্থিত, লন্ডন বা যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। এই 0 ডিগ্রিটা পড়ছে কোথায়? লন্ডনে। তো লন্ডন থেকে বাংলাদেশের যে দূরত্ব আমরা কত বলছি? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা বলছি না? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা বলছি না? তাহলে এই 90 এর সাথে তুমি এই কত, এই 4 করে গুণ দাও, প্রতি ডিগ্রি তো 4, তো সবকিছু মিল হিসাব করলে হয় তোমার 6 ঘন্টা হয়। তোমার এটা টাইমটা দাঁড়াও, হ্যাঁ 360, মানে টোটাল হয় তোমার 360 মিনিট। 360 মিনিট এটাকে তোমার ঘন্টায় হিসাব করলে চলে আসে 6 ঘন্টায়। এই জন্য আমাদের এখন কয়টা বাজে? আমাদের এখন যদি 4:14 বাজে, এর 6 ঘন্টা আগে চলে যাবে হচ্ছে তোমার এই লন্ডনের সময়। লন্ডনের সময় এখন তোমার হচ্ছে 6 ঘন্টা না? তাহলে ওদের ওইখানে তুমি এখান থেকে 6 ঘন্টা বিয়োগ দাও, তাহলে ওই সময়টা হচ্ছে ওদের ওইখানে বাঁচতেছে, ঠিক আছে? এটাই হচ্ছে, মানে প্রতি ডিগ্রিতে 4 মিনিট বাড়ে। আর বাংলাদেশে হচ্ছে তোমার সব মিলিয়ে হচ্ছে তোমার মিনিট, কি বলে 16 মিনিট। বাংলাদেশে হচ্ছে তোমার যেই এই যে এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে এই পাশে মোট 16 মিনিটের দূরত্ব আছে। এই জন্য বাংলাদেশে তোমার কি হয় যে আজান দিলে এক এক জায়গায় ইফতারের সময় এক এক টাইমে হয়, ঠিক আছে? এক এক সময় ইফতারের টাইমটা এক এক জায়গায় এক এক সময়। ওই যে আমি আবার একটু দেখাই যে বাংলাদেশে হচ্ছে তোমার এখান থেকে এখান পর্যন্ত যেতে 4 ডিগ্রি দূরত্ব। কত মনে রাখবা? বাংলাদেশের এই দ্রাঘিমা থেকে এই দ্রাঘিমা যেতে 4 ডিগ্রি 4 ডিগ্রি অবস্থান, ঠিক আছে? এই 4 ডিগ্রি হচ্ছে তোমার 4 × 4 মানে কত? 16 মিনিট, 16 মিনিট। এই জন্য মনে করো এই জায়গায় যদি আগে আজান দেয়, তাইলে এই জায়গায় পরে 16 মিনিট পরে আজান দিবে, এরকম ভাবে দূরত্বটা হয়। সো এত কিছু তোমাদের এখন বুঝতে হবে না, আমি জাস্ট বলার জন্য বললাম, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় তোমাদের আর কোনো আমি প্যারা দিতে চাই না, এগুলো পরীক্ষায় আসে না, জাস্ট জানার জন্য বলে দিলাম। এবার আসো, এই জায়গায় আরেকটা জিনিস দেখানোর বাকি আছে। প্রতিবাদ স্থান কি বুঝো? বাংলাদেশের প্রতিবাদ স্থান কোথায় অবস্থিত বলো তো? বাংলাদেশের প্রতিবাদ স্থান, বাংলাদেশের প্রতিবাদ স্থান দেখি বলো তো। বাংলাদেশের প্রতিবাদ স্থান, হ্যাঁ চিলি, রাইট। প্রতিবাদ স্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে ভাসছে, চিলির নিকট প্রশান্ত মহাসাগরে ভাসছে। এখন অনেকে বলবে ভাইয়া প্রতিবাদ স্থান কি? এই দেখো আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, এগুলো তো তোমাদেরকে সব দিবই, কোনো সমস্যা নাই। এই যে এটা কোন মুভির কেউ বলতে পারবা? এটা খুব সম্ভবত হয়তো দেখা যায় না, দেখা যাচ্ছে? এটা হচ্ছে সুরঙ্গ মুভির, সরি এটা হচ্ছে সুরঙ্গ মুভির। দেখছো তোমরা কেউ দেখছো? সুরঙ্গ মুভিতে বলে না খামরুজ্জামান, কখনো আমেরিকা গেছো? আমেরিকা যাওয়ার ইচ্ছা আছে? তখন সে বলে আমেরিকা তো যাই নাই স্যার, যাওয়ার ইচ্ছা আছে। তাহলে নেমে পড়ো, আল্লাহর নাম লইয়া নেমে পড়ো। কারণ হচ্ছে বাংলাদেশের অপোজিটেই আমেরিকার অবস্থান, বাংলাদেশের অপোজিটেই আমেরিকার অবস্থান,
ঠিক আছে, ওই যে এটা কি বলে বাংলাদেশের অপোজিটে মানে দক্ষিণ আমেরিকার অবস্থান আর কি, যেটা হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। তো এই যে মনে করো যে অনেকে প্রতিভা স্থান বলতে বুঝবে না, এই মনে করো হচ্ছে বাংলাদেশ এখানে, ধরো বাংলাদেশ এখানে অবস্থিত, এটা যেহেতু পৃথিবী যেহেতু গোল, বাংলাদেশে মনে করো এই জায়গায় অবস্থিত। তুমি যদি এখান থেকে করতে 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 ভিতরে তো কেন্দ্রবিন্দু আছে তাই না, কেন্দ্রমণ্ডল আছে, তুমি তো যাইতে পারবে না, বাট যদি তোমার যাওয়া সম্ভব হয় এই সুরঙ্গের মতো করতে 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 তুমি যদি যাও, তাইলে এই পাশে আসলে তুমি পাবা হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগর বা চিলি পাবা। ঠিক আছে, এটাই হচ্ছে প্রতিবাদ স্থান, অর্থাৎ ঠিক এই জায়গাটা ঠিক অপোজিট যে সাইডটা সেটাই হচ্ছে প্রতিবাদ স্থান। ঠিক আছে, এটাই বলছে যে বাংলাদেশের অপোজিটে আমেরিকা আছে, বাংলাদেশের বিপরীত দিকে আমেরিকা আছে। ঠিক আছে, হ্যাঁ এটাই এটাই। আচ্ছা, তো আমাদের ক্লাসগুলো কিন্তু এমনই হয়, আমরা সবকিছু দেখায় দেখায় পড়াই যাতে করে তোমরা হচ্ছে মাথায় থাকে। আচ্ছা, এটা তো গেল, এবার আসো বাংলাদেশের অবস্থান আয়তন এটা একটু দেখে ফেলি। পৃথিবী কি সব জায়গায় গোল? আচ্ছা, পৃথিবীটা একটু দেখাই তোমাদেরকে, কোথায় না, আচ্ছা আমার কাছে তো ছবি আছে, আরো জিনিস দেখাই তোমাদেরকে। এই যে দেখো, এই যে দেখো তো এই পৃথিবীটা কিসের মতো লাগতেছে। আচ্ছা, এটা পরে দেখাই, আগে এটা দেখাই। এটা দেখতে পাচ্ছ সবাই? এই বিস্কুট তোমরা কেউ খাইছো? বলো তো, এই বিস্কুট তোমরা কেউ খাইছো কিনা? না না, আজকে পুরোটা শেষ করবো না, আজকে পুরোটা শেষ করব না, অল্প, মানে এটা তো ফাউন্ডেশন তাই না, তোমাদেরকে আগে আমি শিখাচ্ছি যে এই যে প্রতিবাদ স্থান, এই যে বাংলাদেশের আয়তন, বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের ম্যাপের কোন সাইডে কি, এই জিনিসগুলো একটু শিখাচ্ছি তাই না। সো বেশিক্ষণ নিব না, 1:15 বাজে, 1:30 শেষ করে দিব, যাও 1:30 মানে আর 15 মিনিট পড়াবো। ওকে, খাইছো না? এই বিস্কুটটা এখন থেকে যারা খাবা তোমরা দেখবা বিস্কুটটার এই পাশে, আহা, বিস্কুটটা দেখবা এই যে এই পাশে একটু উঁচু, তারপরে একটু ঢালু, তারপরে এরকম থাকে, এরকম থাকে, তারপরে এরকম থাকে। অর্থাৎ তোমরা যদি ভূগোল যারা ভূগোল পড়ছো তোমরা দেখছো না, কুমেরু এরকম, সুমেরু এরকম, তারপরে এই যে সবচেয়ে মাঝখানে যেটা সেটাকে বলছে নিরক্ষরেখা। আমি একটু আগে বললাম না যে পৃথিবীকে যদি তুমি ভাগ করো তাহলে এই মাঝখানের রেখাটাকে বলা হয় নিরক্ষরেখা। এই সূর্য এখান থেকে তাপ মানে যাইতে থাকে, সূর্য পশ্চিম দিকে উঠে না, পশ্চিম দিকে উঠে এই পূর্ব দিকে যাইতে শুরু করে না, তো পৃথিবীও তো ঘুরে, তো এই সূর্য যখন এইভাবে যাইতে থাকে, সূর্য এই জায়গা থেকে নিরক্ষরেখা একদম লম্বালম্বি ভাবে তাপ দিতে থাকে। ঠিক আছে, তো এইভাবে সূর্য যখন এই পাশে যায় তখন এই টাইমটা পরিবর্তন হয়। তো এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে তোমার সুমেরু বৃত্ত, এগুলা, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এই জায়গায় বাংলাদেশটা পড়ছে, দেখছো? এই যে কর্কট ক্রান্তি রেখা দেখতে পাইছো না, এই জায়গায় আমাদের কিউট ছোট্ট বাংলাদেশটা পড়ছে, দেখছো? এই যে কর্কট ক্রান্তি রেখা। আর তাহলে এবার বলো তো, এটা যদি উত্তর হয়, এটা যদি দক্ষিণ হয়, যেহেতু আমরা বলতেই পারি এটা নিরক্ষরেখা, আর এই পাশে উত্তর, এই পাশে দক্ষিণ, তাহলে বাংলাদেশ কোন গোলার্ধে পড়ছে দেখি বলো তো? এটা তোমার আর মুখস্থ রাখতে হবে না, তুমি বলো বাংলাদেশ কোন গোলার্ধে পড়ছে। বলো বাংলাদেশ কোন গোলার্ধে পড়ছে, বাংলাদেশের অবস্থান কোন গোলার্ধে পড়ছে দেখি বলো। তাসনিম বিনতে আনিস বলছে উত্তর, আসিয়া আনাম বিবা বলছে উত্তর পূর্ব, মোহাম্মদ আসিফুল সুমন বলছে উত্তর। ভাই আপনি কি কলকাতা থেকে জিকে ক্লাস করছেন? আচ্ছা, হাসান স্যারের ভূগোল, আমি আদম জিয়ান, হ্যাঁ হাসান স্যার আমাদের ভূগোল পড়াইতো উত্তর গোলার্ধে। হ্যাঁ, তাহলে এই যে এতদিন এই প্রশ্নটা আসলে তুমি চিন্তা করতা উত্তর না দক্ষিণ, পূর্ব না পশ্চিম, এখন থেকে আর কোনো কনফিউশন নয়, যেহেতু নিরক্ষরেখা এইটা, এটার উপরে উত্তর নিচে দক্ষিণ, তার মানে এই পাশে হচ্ছে বাংলাদেশ, তার মানে আর কোনো কথা নয়, আর কোনো কিছু নয়, ডাইরেক্ট দিয়ে দিবা উত্তর গোলার্ধে, বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত, শেষ। বাংলাদেশ উত্তর গোলার্ধে। তোমাদেরকে আরো একটা রেফারেন্স হিসেবে আরো একটা জিনিস দেখাই, এই যে দেখো, এই যে এটা হচ্ছে ইকুয়েডর অর্থাৎ নিরক্ষরেখা, এই দেখো এই হচ্ছে আমার নিরক্ষরেখা। অর্থাৎ এগুলা যে এত গুরুত্বপূর্ণ, আমি যদি তোমাদেরকে এগুলা ম্যাপ না দিয়ে দেখাই, বিশ্বাস করো আমি তোমাদেরকে বললাম এই মনে রাখবা বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত, এটা বলে আমি চলে গেলাম,
এটা বিশ্বাস করে তোমার মাথায় জীবনে ঢুকবে না। এই জন্য সব জিনিস দিয়েই আমি তোমাদেরকে পড়াবো, যে জায়গায় যেই চিত্র, যেই মিমস, যা কিছু লাগে সব আমি দিব, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই দেখো, এইখান থেকে আছে না, এইবার দেখো বাংলাদেশ কোথায় অবস্থিত। ও সরি, এটা তো হচ্ছে তোমার ইকুয়েডর। এই যে এই হচ্ছে 23 ডিগ্রি, যেটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। এই দেখো বাংলাদেশ এই জায়গায় অবস্থিত, এটাই নেই। এই যে বাংলাদেশ এই জায়গায় অবস্থিত, এটা হচ্ছে তোমার ইন্ডিয়া। এই যে এই পাশে ইন্ডিয়া, আফগানিস্তান সবকিছু, আর বাংলাদেশ এই জায়গায় অবস্থিত। আর এই যে ট্রপিক অফ ক্যান্সার এখান দিয়ে গেছে। তাহলে এবার দেখছো যে এটা উত্তর, এটা দক্ষিণ। বাংলাদেশ কোথায় অবস্থিত? বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। এবং বাংলাদেশ কোন এশিয়ায় অবস্থিত? বাংলাদেশ কোন এশিয়ায় অবস্থিত বলতো? বাংলাদেশ কি দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত, নাকি বাংলাদেশ দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত, নাকি বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত, নাকি বাংলাদেশ দক্ষিণ উত্তরে অবস্থিত? দেখি বলতো, বাংলাদেশ কোন এশিয়ায় অবস্থিত? আঞ্চলিক হিসেবে বাংলাদেশ কোন এশিয়াতে অবস্থিত? তোমরা জুবাইর ভাইয়ের ক্লাস করবা, তোমরা আগে থেকে ক্লাসে এই ফোনে চার্জ দিয়ে রাখবা না? কি বোকা, ফোনে চার্জ দিয়ে রাখবা না? আচ্ছা, শেয়ার হয়েছে 221টা, আমরা কি 300টা শেয়ার করতে পারি? যাও, আর বলবো না, যাও 300 শেয়ার করে দাও, আর কিছু বলবো না। আর 80টা শেয়ার যারা করবে সবার জন্য মন থেকে দোয়া করে দিব, এসএসসিতে যাতে ভালো কিছু করতে পারো, ঠিক আছে। আর বাকিটা তো আসেই সময়। তো যারা জুবাইর ভাইকে খুশি করাইতে চাও, জুবাইর ভাইয়ের ক্লাসটা যারা মজা পাচ্ছ, তোমরা সবাই জাস্ট শেয়ার করে দাও, 300টা শেয়ার হয়ে যাক, ঠিক আছে। ওকে, সো বাংলাদেশ কোন এশিয়ায় অবস্থিত? সবাই বলতেছে দক্ষিণ এশিয়া, রাইট। এবার কেন আমি দক্ষিণ এশিয়া বললাম সেটা আমি একটু দেখায় দিই। এই দেখো, এই যে এশিয়া কোনটা? এশিয়া কি এটা না? দেখো, এশিয়া হচ্ছে এটা। এবার এটাকেও যদি আমি কয়েক ভাগে ভাগ করি তাহলে কিন্তু সেই দক্ষিণ, এই যে এটা হচ্ছে তোমার উত্তর আর এটা হচ্ছে দক্ষিণ, ঠিক আছে। এটা হচ্ছে দক্ষিণ এশিয়া, তার মানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এশিয়াকে ভাগ করলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত, ঠিক আছে। আর দক্ষিণ পূর্ব এশিয়াতে হচ্ছে অবস্থিত তোমার মিয়ানমার, তারপরে হচ্ছে ওই যে অন্য যেই দেশগুলো আছে সিঙ্গাপুর, ব্রুনাই, ওইগুলা হচ্ছে এই পাশে অবস্থিত। তো বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ায় অবস্থিত, এই জিনিসটাও মাথায় রাখবা। ওকে, হ্যাঁ, চার্জ লাগায় ক্লাস করতেছে একজন, দেখছো? এগুলো হচ্ছে ডেডিকেশন। যারা এরকম ডেডিকেশন দিবে তারাই কিন্তু ভালো কিছু করতে পারবে। ওকে, তাহলে এটা আমরা দেখলাম, এগুলো তো আমরা পড়াইছি। এখানে আর কি বাকি আছে একটু দেখি। আচ্ছা, এই যে লাস্ট একটা জিনিস আমি তোমাদেরকে পড়ায় দেই, দেখো, মোট সীমান্ত দৈর্ঘ্য। এই যে মনে করো আমি সুন্দর করে একটা বাংলাদেশের ম্যাপ আঁকতেছি, তোমরা কেউ কিছু মনে করো না। আচ্ছা, এই যে এটা হচ্ছে তোমার পঞ্চগড়, রংপুর বিভাগ হইতে যায় ময়মনসিংহ গেলাম, সিলেট গেলাম, তারপরে এই চট্টগ্রাম বিভাগে আসলাম। এই চট্টগ্রাম বিভাগে এসে, আচ্ছা এটা একটু এরকম হবে, হ্যাঁ, এই যে আমরা এখন কক্সবাজার থেকে বের হয়ে চট্টগ্রাম থেকে আইসা, না এটা একটু বেশি হবে আর কি। তারপর এই যে এসে, এই যে এখন বরিশাল এসে, এই খুলনা এসে, এই রাজশাহী এসে মুন্নিয়ার চলে আসলাম। এটা হচ্ছে আমাদের সেই কিউট ম্যাপটা বাংলাদেশ। তোমরা অন্য কোনো ম্যাপ ভাইবো না, এটা আসলেই বাংলাদেশ, ঠিক আছে, বিশ্বাস করো আর না করো। তো এই যে মোট সীমান্ত দৈর্ঘ্য 5138 কিলোমিটার আমি বললাম, এটা আসলে কোন চিন্তা ভাবনা করে বললাম? দেখো তো, এই মোট যে 5138 কিলোমিটার বলছি, এটা হচ্ছে এই পুরো বাংলাদেশে যত কিছু আছে সব মিলিয়ে এই 5138 কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশের পুরো যেই এই যে তোমার এরকম যে ইয়াটা আছে না, সীমান্ত, এই সীমান্তটা হচ্ছে 5138 কিলোমিটার পুরাটা, ঠিক আছে, পুরাটা। এখন বাংলাদেশের সাথে কয়টা দেশ আছে? কয়টা দেশের আছে? এই পাশে হচ্ছে তোমার এই পাশ থেকে শুরু করে এই পাশ থেকে এসে একদম এই পাশ পর্যন্ত হচ্ছে তোমার কি ইন্ডিয়া। এই যে এই পাশ হচ্ছে ইন্ডিয়া। এই বাংলাদেশের তিন দিকে, বাংলাদেশের একদম এখান থেকে শুরু করে একদম এতটুকু যায় একদম এই পাশ পর্যন্ত, অর্থাৎ রাঙামাটি পর্যন্ত হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে, এই যে ইন্ডিয়া। আর এই পাশ দিয়ে এতটুকু তিনটা জেলার সাথে আছে হচ্ছে, এটা হচ্ছে মিয়ানমার। কোন দেশ? মিয়ানমার।
মার। তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশের পুরোটা যদি আমরা 5138 ধরি, তাহলে ভারতের সাথে হচ্ছে তোমার 4427, এই যে 4427, আর এই যে কি বলে, সরি এটা তো স্থলসীমা, সরি এটা না, ভারতের সাথে হচ্ছে 4156, এটা স্থলসীমা, স্থলসীমা 4427, আর এই পাশে যে উপকূলীয় যে জায়গাটা অর্থাৎ বঙ্গোপসাগরের যে জায়গাটা, এটা হচ্ছে তোমার 711 কিলোমিটার, 711 কিলোমিটার। কেউ কি বুঝতেছো নাকি বুঝতেছো না? এটা পরে আমি শেষ করে দিব। অর্থাৎ এই বাংলাদেশের পুরো ম্যাপটা যদি আমি চিন্তা করি, তাহলে সীমান্ত হচ্ছে 5138, আর যদি শুধু আমি স্থল হিসাব করি, অর্থাৎ এই যে দেখো স্থলসীমা মানে যেখানে পানি থাকে না, যেখানে পানি থাকে না শুধু স্থল, সেটা হচ্ছে আমাদের 4427, আর জল হচ্ছে যেটা শুধু বঙ্গোপসাগর, সেটা হচ্ছে 7138, 7000 কি বলে 711 কিলোমিটার। আর ভারতের সাথে হচ্ছে তোমার এই 4156, ভারতের সাথে 4156, আর মিয়ানমারের সাথে আছে 271। এইভাবে হচ্ছে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জায়গাটা, ঠিক আছে? তাহলে আমরা কি পাইলাম? বাংলাদেশের সাথে দুইটা দেশের সীমান্ত পাইলাম, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার, ঠিক আছে? ভারত আর মিয়ানমার। এবার এখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো বাংলাদেশে তোমরা যে একটা জিনিস দেখো বর্তমানে দেখতেছো, সেটা আমি একটু দেখাই তোমাদেরকে। আসো আসো, এই যে তোমরা কি এটা দেখে আসলে তোমরা কি বুঝতেছো বলো তো? এই জিনিসটা দেখে তোমরা আসলে কি বুঝতেছো বলো? এটা দেখা তোমাদের কিসের কথা মনে পড়তেছে? এটা কিন্তু এবারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি এখনই শেষ করে দিব, কোনো সমস্যা নাই, এইটা জাস্ট দেখাই শেষ করে দিব, বাকিটা কালকে পড়াবো, ঠিক আছে? এটা দেখা তোমাদের কোন টপিকটার কথা মনে পড়তেছে বলো? কোন টপিকটার কথা মনে পড়তেছে? ইমন বলছে 7 সিস্টার্স, নীরব বলছে 7 ভাই চম্পা, পটাশিয়াম সাইনাইড বলছে 7 ভাই চম্পা, 7 সিস্টার্স। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 7 সিস্টার্স, বাবরকে দেখতেছি, রাইট। তো ওনাকে দেখলে আমাদের যেটা মনে পড়ে সেটা হচ্ছে 7 সিস্টার্স। এই দেখো 7 সিস্টার্স আসলে কোনগুলা? 7 সিস্টার্স বলতে কিন্তু 7 জন বোনকেই বোঝায় না। 7 সিস্টার্স বলতে হচ্ছে এই যে বাংলাদেশ, এটা কি বাংলাদেশ না? বাংলাদেশের উত্তর পূর্বাংশের, বাংলাদেশের উত্তর পূর্বাংশের যে 7টা ভারতের 7টা জেলা আছে, সেই 7টা জেলা, সরি, যে 7টা প্রদেশ বা রাজ্য আছে, সেই 7টা রাজ্যকে বোঝায়। সেই 7টা রাজ্যকে আমরা সংক্ষেপে বলতে পারি আমেত্রি, আমেত্রি অমেনাম, আমেত্রি অমেনাম। মানে হচ্ছে আতে কি? আতে হচ্ছে আসাম, মেতে কি? মেতে হচ্ছে মেঘালয়, তৃতীয় কি? তৃতীয় হচ্ছে ত্রিপুরা, অতে অরুণাচল, তারপর হচ্ছে মেতে হচ্ছে কি বলে মেঘালয়, নাতে হচ্ছে নাগাল্যান্ড, মতে হচ্ছে মণিপুর। এই 7টা রাজ্য হচ্ছে সংক্ষেপে আমরা বলি আমিত্রি অমেনাম। এবং হচ্ছে এই 7টা রাজ্য হচ্ছে তোমার ভারতের সাথে একটু মানে একটু ব্যাপার আছে। কেন এই 7টা রাজ্য নিয়ে এত কথা? এই দেখো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, বা এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় চিকেন স্ন্যাক। এই জায়গাটাকে বলা হয় কি? চিকেন স্ন্যাক। আমি তোমাদেরকে আরো একটু ভালো করে বুঝাই, যেহেতু আজকে আর পড়াবো না, এটা একটু জাস্ট দেখাই দেই। হ্যাঁ, তোমাদেরকে এইভাবে পড়াশোনা করতে হবে। মি টু মাই সেলফ, আই এম ফ্রম ফিউচার, প্লিজ স্টার্ট স্টাডিং। এখন যদি তুমি পড়াশোনা না করো তাহলে কি হবে? তোমার এক সময় ফিউচার মানে তুমি ভবিষ্যতে কি হবা, এরকম আমাদের অনেকের মধ্যে চিন্তা ভাবনা আসে না? যে এখন আমি হয়তো এখন পড়াশোনা করতেছি না, কিন্তু তুমি ফিউচারে যায় তুমি কিন্তু একসময় আফসোস করবা, যা আরে আজকে যদি আমি পড়াশোনা করতাম তাহলে আমিও আমার বন্ধুর মতো ঢাবিতে চান্স পাইতাম, আমি আমার বন্ধুর মতো A+ পাইতাম, আমি একটু পড়াশোনা করি নিয়ে দেখি আজকে আমার এই অবস্থা। ঠিক আছে, তো এই জন্য ফিউচার থেকে আসা বলতেছে মি টু মাই সেলফ, আই এম ফ্রম ফিউচার, প্লিজ স্টার্ট স্টার্টিং। হ্যাঁ, এটা এই মিমসটাকে আবার অনেকে মজা করছে যে ভাই তুমি যদি ফিউচার থেকে আসছো তাহলে ফিউচার থেকে প্রশ্নটাও নিয়ে আসতা, কি প্রশ্নের উপর পরীক্ষা হবে? যাই হোক, একটু মজা। তারপরে হচ্ছে এখানে এই যে এইটাকে আমরা বলা হয় চিকেন স্ন্যাক। এই দেখো, এটা ভালো করে দেখো, চিকেন স্ন্যাক। এটা কি চিকেন স্ন্যাক বলার কারণ কি? দেখো, চিকেন স্ন্যাক এটাকে বলার কারণ কি? এই দেখো,
এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা দেখতে কার মতো লাগে বলো তো? এই জায়গাটা হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ, এই জায়গাটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আর এই যে বিশাল জায়গাটা দেখতে পাচ্ছ না, এই বিশাল জায়গাটা কিন্তু হচ্ছে ভারত। এই বিশাল জায়গাটা কি? এই বিশাল জায়গাটা হচ্ছে ভারত। তার মানে তুমি দেখো তো, বাংলাদেশের তিন পাশেই ভারত আছে না, এই পাশ, এই পাশ, এই পাশ, তিন পাশেই বাংলাদেশের তিন পাশেই ভারত না? আর পুরো ভারতের অবস্থানটা দেখো, ভারত হচ্ছে 33 লক্ষ বর্গ কিলোমিটার, আর আমরা হচ্ছে 1 লক্ষ বর্গ কিলোমিটার। ঠিক আছে, তাহলে এটা কি অনেকটা চিকেনের মতো দেখাইছে। চিকেন স্ন্যাক মানে কি? গলা, মানে মুরগির গলা। এই মুরগির গলা কেন বলা হয়েছে? এই দেখো, এই দেখো তো, এই পুরো মুরগির মাথাটা এই পাশে, মুরগির মাথাটা এই পাশে, আর পুরো শরীরটা এই পাশে। আমরা যখন মুরগি জবাই করি তখন কি করি? জবাই করে জাস্ট রক ডাকাইটা অল্প একটু থাকে না, আমরা তো অল্প একটু রাইখা দিই, মুরগির এই পাশটা অল্প একটু রাইখা দিই। এই দেখো, এটা হচ্ছে মুরগির এই গলার জবাই করার পরে লাস্ট জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা যদি জবাই করে দেয়, এই জায়গাটাও মনে করে যদি কাইটা দেয়, তাহলে কি হবে? মুরগির এই মাথা থেকে শরীরটা আলাদা হয়ে যাবে না? তো এই জিনিসটা নিয়ে কিন্তু হচ্ছে, যে জন্য আমাদের ওই যে বাবর সাহেব 10 ট্রাক পাঠাইছিল, এটা নিয়ে কিন্তু মজা করা হয় যে এই যে চিকেন স্ন্যাক আছে, এখানে তোমার হচ্ছে প্রায় 28 কিলোমিটার আছে, 28 কিলোমিটার জায়গা। এই জায়গাটা যদি মনে করো, এই পাশে নেপাল আছে, এই পাশে ভুটান আছে, এই পাশে চীন আছে, আর এই পাশে তো বাংলাদেশ আছে, এরা চারজন বা এরা যদি কেউ এই জায়গাটা দখল করে ফেলে, তাহলে কি হবে? এই পাশের সাথে কিন্তু এই পাশ ভারতের পুরাই আলাদা হয়ে যাবে। কি হবে? পুরাই আলাদা হয়ে যাবে। এই জন্যই এটা নিয়ে অনেক ঝামেলা। যদি মনে করো ভারত আমাদের সাথে কোনো কাহিনী করে, আমরা এই জায়গায় একটা সমস্যা বাধাই দিব, একটা গন্ডগোল বাধাই দিব, তখন কি হবে? ভারত তো এই যে মনে করো যে ট্রানজিটের যে ব্যাপারটা আসছে, ওরা মনে করো এটা হচ্ছে তোমার কলকাতা, এটা কি? এটা হচ্ছে তোমার কলকাতা। এই কলকাতা থেকে এখন ওদের ঘুরে ঘুরে এই মনে করো এই পাশে ত্রিপুরা, এই পাশে যাইতে হয়। দেখো, প্রায় 14 থেকে 16 ঘন্টার জার্নি, হ্যাঁ, নাকি 22 ঘন্টার মতো একটা জার্নি এখান দিয়ে। কিন্তু যখন তারা বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিটটা নিছে, তখন কিন্তু ঠিক তারা সুন্দর করে এই পাশ দিয়ে চলে যেতে পারে। ঠিক আছে, এটা মাত্র তাদের 6 থেকে 7 ঘন্টা টাইম লাগবে। ওই যে রেলপথ নিচে ট্রানজিট, ওইটা। এখন ট্রানজিট কি, করিডোর কি, এগুলো সব আমি কালকের ক্লাসে বুঝাবো। এটা আজকে জাস্ট একটু বুঝিয়ে রাখলাম, কালকের ক্লাসে বিস্তারিত বুঝাবো। ঠিক আছে, তো আগামীকাল ক্লাসে সবাই থাকবে তো? আগামীকাল ক্লাসে সবাই থাকবে তো? আচ্ছা, 18 নাইলে 28 হবে, আমার এখন ঠিক মনে পড়তেছে না, হয় 18 হইতে পারে, 18 হইতে পারে। ওকে, সো আজকের ক্লাসটা এখানেই তাহলে শেষ করতেছি। যেহেতু এটা ফাউন্ডেশন ক্লাস, ফাউন্ডেশন ক্লাস মানেই হচ্ছে তোমাদেরকে আগে বুঝানো যে কোন জিনিসটা কি, কিভাবে কি করতে হবে। সো আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করতেছি, তোমাদেরকে আর বেশি লেট করাচ্ছি না। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি আরো ভালো করে বাকি যে পার্টটা আছে সেই পার্টটা শেষ করে দিব। ঠিক আছে, সো আশা করি সবাই ভাইয়ের ক্লাসটা বুঝতেছো। গলায় ঠিক। দেখো, ভারত আমাদের কাছ থেকে এখান থেকে এখানে ট্রানজিটটা নিচ্ছে। ট্রানজিট মানে আমি একটু বলে দিই, ট্রানজিট মানে ওরা আমাদের দেশ থেকে রাস্তা নিবে এবং তাদের ট্রেন দিয়ে যাতায়াত করবে। ঠিক আছে, আরেকটা আছে, আরো অনেক কিছু আছে, সেগুলো আমি কালকে দেখাবো। তো ওরা কিন্তু চাইলেই আমাদেরকে এখানে ভুটান এবং এখানে নেপালের ট্রানজিটটা দিতে পারে, তাহলে কিন্তু আমরা মাত্র 18 কিলোমিটার জায়গা দিয়ে নেপালে চলে যেতে পারি, ভারতে চলে যেতে পারি। কিন্তু তারা কিন্তু সেটা দেয় নাই, যে জন্য এত এত তোমার হচ্ছে কথা উঠতেছে। তো এগুলো নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো, কারণ এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এইবারের জন্য। ঠিক আছে, এই সামনের পরীক্ষার জন্য এইবারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলো, 7 সিস্টার্স এবং হচ্ছে এই ট্রানজিট ইস্যু, সবকিছু খুবই গুরুত্বপূর্ণ। সো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এই পুরো ব্যাপারটা খুব ভালো করে ক্লিয়ার করে দিব। ঠিক আছে, সো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতেছি। আগামীকাল ক্লাস খুব সম্ভবত সন্ধ্যা 7:15। আগামীকাল সন্ধ্যা 7:15 জুবার ভাই ক্লাস নেবে। সো সবাইকে জানাচ্ছি আগামীকাল ক্লাসের জন্য, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই আগামীকাল ক্লাসে চলে আসবা, সবাই সবার বন্ধুকে জানাবে। আজকের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভাইকে জানাইতে পারো, এবং তোমাদের অবশ্যই সকল বন্ধু বান্ধবকে জানাইতে পারো। পাশাপাশি আমাদের যে বিউনিট কোর্স আছে সেটাতে ভর্তি হয়ে যেতে পারো, কারণ প্রায় 200+ আমাদের বিউনিট যে কোর্সটা, সেখানে যদি ভর্তি হও, ঢাকা ইউনিভার্সিটি পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম গুচ্ছ, ঠিক আছে, সব কিন্তু একদম ফ্রি। সো যারা এখনো ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হয়ে যাও
আজকের মধ্যে ভর্তি হলে কিন্তু একটা ডিসকাউন্ট আছে। আজকের মধ্যে ভর্তি হয়ে আমাদের যে এডুকেশন পেজে নক দিতে পারো, অথবা যে নাম্বার আছে ওয়েবসাইটে সেখান থেকে কল দিতে পারো। কল দিয়ে জানলি বলবা যে জুবাইর ভাই বলছে আজকের মধ্যে ভর্তি হলে ডিসকাউন্ট দিবে, সো দ্রুত ডিসকাউন্ট পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। সো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতেছি। ভাইয়ের জন্য দোয়া করবা, আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। আসসালামু আলাইকুম।